ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনার কথা শোনা যাচ্ছে। সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের এই সকালবেলার ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য। আজকের আমাদের ক্লাসটা গুরুত্বপূর্ণ। মানে আমাদের প্রত্যেকটা ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা ক্লাসেই কিন্তু আমাদের কিছু অবজেক্টিভ থাকে যে আজকের ক্লাসে আমরা এটা শিখব। কিন্তু এরকম কিছু অবজেক্টিভ কিন্তু আমাদের থাকেই এবং কিছু প্রতিদিন আমরা নতুনত্ব কিছু শিখি এবং ডিফারেন্ট কিছু যেগুলো বাস্তবিক জিনিস আমরা হয়তো বা পড়াশোনা করার সময় ওইভাবে মানে বাস্তবে উপলব্ধি আমাদের উপলব্ধিটা আসে না আর কি। এটা একটা ব্যাপার। তো ওই জিনিসগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো। তো আজকের ক্লাসে যেটা অবজেক্টিভ সেট করা হয়েছে এটা হলো আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম তো সেখানে আমাদের কিছু ম্যাথ করা হয়েছিল তাই না? সেই ম্যাথগুলোর পরিপ্রেক্ষিতে আমরা ওই সামনে আগাবো। আজকে আমরা সকালবেলা কিছু ম্যাথ করব কিন্তু সেখান থেকেও আমরা মানে ডিফারেন্ট কিছু শিখবো আর কি। হ্যাঁ, এবং আজকে সন্ধ্যায় আরেকটা ক্লাস নেওয়া হবে, হ্যাঁ, এইটার উপরই। সন্ধ্যায় বলতে হলো রাত্র ৯টার দিকে। এবং সেই ক্লাসটা আরো গুরুত্বপূর্ণ হবে এই কারণে, কারণ সেখানে আমি ট্রান্সফর্মার লস নিয়ে আলোচনা করব। লস নিয়ে আলোচনা করতে যাওয়ার সময় আমাকে ট্রান্সফর্মারের যদি আমাদের লস সম্পর্কে আলোচনা হয়ে যায় তখন আমরা ট্রান্সফর্মারটাকে রেটিং করতে পারবো। দ্যাট মিনস এটাকে কিভাবে কেভিএতে রেটিং কেভিএতে রেটিংটা দেওয়া যায় বা কেন করা হয় এটা আমরা রেটিংটা কেভিএতে, হ্যাঁ, এটা ফুললি প্র্যাকটিক্যালি আমরা বুঝতে পারবো। শুধু এইটা না যে আমরা আসলে অন্যান্য আমাদের যে ডিভাইসগুলো থাকবে সেগুলো রেটিং কেন কিলোওয়াটে করা হয়, এই জিনিসটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো আজকে সন্ধ্যাবেলার ক্লাসটাতে। তো যাই হোক, তো আজকে আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করবো। তবে শুরু করার আগে আমরা আমাদের প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেগুলোর একটু রিভিউ করে নেব। আপনারা কি সবাই তো প্রিভিয়াস ক্লাসে ছিলেন তাই না? জি স্যার। আচ্ছা, আমার গত ক্লাসটা করেননি কে কে? এখানে একটু জাস্ট বলে হবে খুব দ্রুত আমরা, হ্যাঁ, গত ক্লাসটা। স্যার আমি তো আমি করিনি। সবাই কি তাহলে করেছিলেন গত ক্লাসটা? না স্যার, আমি করতে পারিনি। আর ইউটিউব থেকে অবশ্যই ওই যারা করতে পারে না তারা একটু দেখে নিয়েন, হয়তো বা একটু ইয়ে লাগবে, কষ্ট হবে যে আসলে বসে থাকতে হবে এরকম একটা ব্যাপার যে লেকচারটার জন্য, বা এটা একটু মানে সময় সাপেক্ষ বিষয়। কারণ একটা ব্যাপার হলো আমি যদি কোনো কিছু শিখতে চাই তার পিছনে তো আমাকে সময় দিতেই হবে। এবং দেখা গেল যে একটু সময় দেওয়ার জন্য আপনি এটা মানে সারাটা জীবন ভালোভাবে জিনিসটা বুঝে গেলেন আর কি, আপনাকে আর নতুন করে এটা পড়তে হবে না বা বুঝতে হবে না। তাহলে সেটা ভালো না? একটু একটু থেকে একটু দেখে নিন আর কি। আমি তো সেই ব্যবস্থাও করে রাখছি যে কেউ যদি মিস হয়ে যায় আমাদের কোনো ক্লাস তার পরবর্তীতেও তার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমরা আমাদের আমাদের ক্লাসে চলে আসি। তো ক্লাসে চলে আসার আগে আমরা একটু রিভিউ করে নেব আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো। আমরা প্রিভিয়াস ক্লাসে যে বিষয়গুলো আমরা দেখেছিলাম আমরা সবাই কি শুনতে পাচ্ছি তো তাই না পরিষ্কারভাবে? জি স্যার, জি স্যার। ওকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একটু খেয়াল করবেন যে আমরা জেনারেল প্রপার্টিজ অফ ট্রান্সফর্মার এই বিষয়টা আমরা দেখেছিলাম। জেনারেল প্রপার্টিজ অফ ট্রান্সফার বলতে আমরা বোঝাচ্ছি এখানে যে আপনারা একটু খেয়াল করেন এই যে জেনারেল প্রপার্টিজ, এখানে যে আমাদের কয়টা প্রপার্টিজ ছিল এই কয়টা আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম। এখন যে ক্লাস করেছেন সে একটু জেনারেল প্রপার্টিজ সম্পর্কে একটু কিছু বলেন, সংক্ষেপে বলবেন। আমি বলেছিলাম যে আমি কিছু প্রশ্ন করব, খুব দ্রুত শেষ করবেন, সময় 1 মিনিট আর কি। কেউ একজন বলেন। মিশন, আপনি তো গত ক্লাসটা করেছিলেন তাই না? জি স্যার, করছি। তাহলে আপনি একটু বলেন সংক্ষেপে একটু দ্রুত রেডি হচ্ছে বলেন। তো স্যার, আমি হ্যাঁ পরে আমাদের, একটু আনসার দিব। হ্যাঁ, জেনারেল প্রপার্টিস ট্রান্সফার আসলে যে জিনিসগুলো ন্যাচারালি মেনে চলে আর কি, এই জিনিসগুলো বলেন। মানে আপনার নিজের মতো করে বলবেন, বই থেকে না কিন্তু, নিজের মতো করে আর কি। স্যার, হ্যাঁ, নিজে যেটা বুঝতে পেরেছেন সেটাই বলবেন শুধু। জি এখানে স্যার, শুধু স্যার আমি একটু কাজ করতেছি তো, আমি একটু পরে স্যার আনসার দিতেছি স্যার।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তো পরবর্তীতে এই তাহলে আপনি তো ক্লাসটা করেছিলেন, তাহলে আপনি একটু বলেন জেনারেল প্রপার্টিজ অফ ট্রান্সফর্মার। স্যার, হুম। জেনারেটর ট্রান্সফরমারের জেনারেল প্রপার্টিসের ভিতরে একটা প্রপার্টিস হচ্ছে যে আমার ট্রান্সফরমারের মাধ্যমে আমরা ভোল্টেজ ট্রান্সফার করে থাকি, মানে পাওয়ার ট্রান্সফার করে থাকি, বাট এখানে আমার ফ্রিকোয়েন্সি প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে উভয় ফ্রিকোয়েন্সি সমান থাকবে স্যার। আচ্ছা, তারপর? তারপরে আপনার স্যার মনে পড়তেছে না স্যার। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে অন্য কেউ একটু বলেন প্লিজ। শুভজিৎ, আপনি একটু বলেন। শুভজিৎ, আপনি তো গত ক্লাসটা করেছিলেন তাই না? আমাকে কি শুনতে পাচ্ছেন? মানে ব্যাপারটা হলো এরকম যে আমরা ক্লাসই করব না, আমরা জিনিসগুলো শিখবো আর কি, এবং জানবো বিষয়গুলো, এবং এগুলো যেন আমাদের ভুলে না যায় এমন ভাবেই আমরা শিখে নেব। আর কেউ আমরা কি বলবো? আর দু একজন? আচ্ছা ঠিক আছে। তো আমরা হয়তোবা আপনারা মনে করতে পারছেন না। অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, পরবর্তীতে অবশ্যই এই জিনিসটা যেন আর ভুল না হয়। হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিস করব অবশ্যই সবাই। আর বইটা যদি কেউ না থাকে, বইটা অবশ্যই আমরা নিয়ে নেবো। আর আমি তো শিটগুলো দিয়েই দিচ্ছি, যেগুলো আমি করাচ্ছি আর কি এখানে। তো পরবর্তীতে আমরা দেখলাম থিওরি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার। আমাদের জেনারেল প্রপার্টিস গুলো যদি আমরা একটু আবার একটু রিভিউ করে নিই খুব সংক্ষেপে। জেনারেল প্রপার্টিস এর মধ্যে যে বিষয়গুলো এখানে ছিল আমাদের, যে the transformer action is based on the electromagnetic induction। সহজ কথা, ফ্যারাডের ল অনুসারে যদি চলে তাহলে সেটা ফ্যারাডেস ল গুলো কি নিয়েছিল, ছিল হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই নিয়ে কিন্তু ফ্যারাডেস ল গুলো ছিল। এই জন্য এটার উপর বেস করে আমাদের শুধু ট্রান্সফর্মার না, সকল মেশিনগুলি অপারেট হচ্ছে। তারপর হলো দেয়ার ইজ নো ইলেকট্রিক্যাল কানেকশন বিটুইন দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ পোর্শন বা পার্ট ট্রান্সফর্মার, যে আমাদের ট্রান্সফর্মার মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নাই, শুধু হলো কিসের মাধ্যমে, থ্রু দ্য ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমে পাওয়ারটা ট্রান্সফার হয়, মানে একটা ম্যাজিক্যাল ডিভাইস। আচ্ছা, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা আরেকটা মানে প্রপার্টি ট্রান্সফর্মার, যে এর কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, যে এমনই একটা ডিভাইস যে আসলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না। এটার না করার কারণটা কিন্তু গত ক্লাসে খুব সুন্দরভাবে এখানে কয়েকজন মানে বলেছিলেন, এবং আমিও পরবর্তীতে সেটা আবার সুন্দরভাবে উপস্থাপন করেছিলাম। তো ওইটা খুব এক গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা একটু দেখে নিয়েন আপনারা যারা না দেখছেন, তারা, যে আমাদের ফ্রিকোয়েন্সিটা কেন চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, এটা মানে একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার দ্য লসেস দ্যাট অকার ইন দ্য ট্রান্সফর্মার আর কোর লসেস অ্যান্ড কপার লসেস। কোর লস কাকে বলে? ইডি কারেন্ট অ্যান্ড হিস্টেরিসিস লসগুলো নিয়ে হয় কোর লস। এটা বিস্তারিত আজকে ক্লাসে আমরা রাত্রে 9টায় যে ক্লাসটা অ্যানাউন্স করবো কিছুক্ষণ পরেই আমি এটা নোটিশ দিয়ে রাখবো, সেখানে আলোচনা করে রাখবো। আর হলো কপার লস, যেটা হয় আমাদের যে উইন্ডিংটা ব্যবহার করি সেটা সাধারণত যদি কপার হয় তাহলে সেখানে সেই লসটাকে আমরা বলবো কপার লস। হ্যাঁ, কপার লসটা মূলত ইন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য উইন্ডিং। তো এই ছিল আমাদের ট্রান্সফর্মারের প্রপার্টিজ, জেনারেল প্রপার্টিজ, যে জিনিসগুলো ট্রান্সফর্মার মেনে চলে। পরবর্তীতে আমরা যেটা আসি এখানে, থিওরি অফ অ্যান আইডিয়াল ট্রান্সফর্মার। আমাদের আইডিয়ালটা পড়তে হয় এই কারণে, কারণ আমরা আসলে প্র্যাকটিক্যালি আমরা ডিভাইসগুলো ডেভেলপ করি বা ডেভেলপ করবো এরকম একটা বিষয়। এই কারণে আমাদের আইডিয়াল জিনিসটা বা স্ট্যান্ডার্ড জিনিসগুলো বুঝে নিতে হয়। আইডিয়ালের আমাদের প্রপার্টিস গুলো কি ছিল? নো উইন্ডিং রেজিস্ট্যান্স, যেহেতু আইডিয়াল আদর্শ, এর কোনো উইন্ডিং রেজিস্ট্যান্স থাকতে পারবে না। নো লিকেজ ফ্লাক্স, হ্যাঁ আমাদের কোনো লিকেজ ফ্লাক্স থাকতে পারবে না। নো আয়রন লসেস, হ্যাঁ এর কোনো আয়রন লসও থাকতে পারবে না। কোথায় আয়রন লসটা হয়? আমাদের কোরে আয়রন লসটা হয়, সেটাও এখানে থাকতে পারবে না। এই ছিল মূলত আইডিয়াল ট্রান্সফর্মার। এবং আইডিয়াল ট্রান্সফর্মার আমরা এখানে যে জিনিসটা করেছিলাম, যে আমাদের এই যে ফেজর ডায়াগ্রাম যেটা আছে, সেই ফেজর ডায়াগ্রামের টোটাল ডিসক্রিপশন বা ইলাবোরেশন, ল্যাগিং লিডিং, এবং ল্যাগিং বা লিডিং এর বাস্তবিক ঘটনাগুলো কি হয় ক্যাপাসিটর বা ইন্ডাক্টরের মধ্যে, সেই বিষয়গুলো কিন্তু আমরা গত ক্লাসে উপস্থাপন করেছিলাম লেকচার 3-এ। ওইটা একটু ইউটিউব থেকে দেখে নিন আপনারা, আশা করি ওখান থেকে ভালো এবং নতুন কিছু জানতে পারবেন। হ্যাঁ, তো যাক, এই বিষয়টা ছিল আমাদের গত ক্লাসে। তারপরে আমাদের ইএমএফ ইকুয়েশন অফ এ ট্রান্সফর্মার। আমরা জানি যে আমাদের ট্রান্সফর্মার শুধুমাত্র দুইটা ইকুয়েশন আছে। হ্যাঁ, একটা হলো ভোল্টেজ ট্রান্সফরমেশন ইকুয়েশন, আর একটা হলো ইএমএফ ইকুয়েশন অফ ট্রান্সফর্মার। হ্যাঁ,
যে আমাদের এই যে ইএমএফ ইকুয়েশন, এটা আমাদের ট্রান্সফর্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা ট্রান্সফর্মার যখন তৈরি করব বা বানাবো, তখন আমাদের যে ডিজাইনটা স্টার্ট করতে হবে, তখনই কিন্তু এই সূত্রটা ব্যবহার করেই কিন্তু সেই কাজটা শুরু করতে হয় আর কি। হ্যাঁ, এটা একটা ব্যাপার। তো এই জন্য এই ইকুয়েশনটা জানাটা খুব গুরুত্বপূর্ণ বা খুব জরুরি। এই ইকুয়েশনটা কিভাবে আসলো, মূল জিনিসগুলো, সেটা ড্রাইভেশনটা আমরা গত ক্লাসে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম। হ্যাঁ, যে ব্যাখ্যা করেছিলাম যে এখানে যে মাইনাসটা যে আমরা রিমুভ করলাম এটার সাথে এটা নিয়ে, এবং সেটা পরে এটা কিভাবে আসলো সেটা আমরা কোয়াড্রেন্ট রুলের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, খুব সুন্দরভাবে ওইখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। এই ব্যাখ্যাটা একটু দেখে নিন, গত ক্লাসে যারা করেন না অবশ্যই তারা দেখে নিন। আর এই ইকুয়েশন ড্রাইভেশনের মধ্যেই একটা প্রমাণ আছে, সেই প্রমাণটা হলো এখানে আমি যদি একটু ছোট করে দেখাই। এই জিনিসটা দেখেন যে আমরা জানি আমাদের ইলেকট্রিক সার্কিটটা ল্যাগিং সার্কিট। হ্যাঁ, তো ল্যাগিং সার্কিট যেহেতু, সেটা কত ডিগ্রিতে ল্যাগ করতেছে, যেহেতু পিওর ইন্ডাক্টর আইডিয়াল ট্রান্সফরমার, এই যে -90 ডিগ্রি, সে -90 ডিগ্রি। আর এখানে আমাদের যে মূল যেটা ছিল ফ্ল্যাক্স, আর এটার মধ্যে আপনারা এখানে একটু দেখবেন, একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমার ফেজর ডায়াগ্রামের বিষয়টা কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, দেখেন এখানে এটা হলো ফ্লাক্স, আর আমাদের এইটা হলো E1 ইনডিউসড। তো এই দুইটার মধ্যে আছে কত 90 ডিগ্রি, সেটাই কিন্তু থিওরিটিক্যালি এখানে প্রমাণ করা হয়েছে, সেটাও গত ক্লাসে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, দেখেন এখান থেকে, এই প্রমাণ থেকে আমরা বুঝতে পারি যে আমরা স্টার্ট করেছিলাম এটা নিয়ে, এবং ড্রাইভেশন করার পরে যে আমরা যে সূত্রটা পেয়েছিলাম E1 এর জন্য, সেখানে দেখেন 90 ডিগ্রি পিছায় আছে। হ্যাঁ, 90 ডিগ্রি পিছায় বলতে হলো আমাদের ওয়েভটা 90 ডিগ্রি পরে শুরু হয়েছে। হ্যাঁ, আর যেটা ভোল্টেজ এখানে, এটা যেটা ভোল্টেজ সেটাতে স্টার্ট থেকেই হলো আর কি, এরকম একটা বিষয়। হ্যাঁ, এটা ভোল্টেজ, আর আমাদের এটা হলো এইটা আমাদের এখানকার হলো ফ্লাক্স, আর এটা আমাদের এখানকার ভোল্টেজ, কারণ ভোল্টেজটা 90 ডিগ্রি পরে শুরু হয়েছে। এই মাইনাস মানে হলো পরে শুরু হবে, জিরোর পরে শুরু হবে, আর এখানে যদি প্লাস থাকতো তাহলে সেটা জিরোর আগে শুরু হতো। এবং এইটা আসলে ডিসি সার্কিটে কোথায় আছে সেই জিনিসটা কিন্তু আমরা বইয়ের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল, অবশ্যই একটু দেখে নেবেন, কারণ আমাদের অনলাইন লেকচারগুলো দেখতে গেলে সময় দিতে হয়, এবং আমরা এটাই আসলে চাই না আসলে, বা হয়ে ওঠে না। কিন্তু যখনই আমরা একটু কষ্ট করে সময়টা দিয়ে নেব, তখনই কিন্তু আমরা ভালো কিছু শিখে নেব, এটা হয় আর কি। আমিও কিন্তু এভাবে অনেক কিছু শিখে নিয়েছি, যেটা আপনাদের এখন বিভিন্ন সময় পড়াচ্ছি। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখেছিলাম ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কে। হ্যাঁ, ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও কে বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিওটা কি। এই যে এইটা হলো আমাদের ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও, গুরুত্বপূর্ণ বিষয় E1 এর সাথে E1, এবং এর পরবর্তীতে এর সাথে আপনাদের আরেকটা রিলেশন চলে আসলো। সেখানে আমরা এখানে তো প্রথম ইনডিউসড ভোল্টেজ এবং টার্নের মধ্যে রিলেশন ছিল, পরবর্তীতে আমরা যে টার্মিনাল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজ সেই রিলেশনটাও নিয়ে আসছি, এবং এর পরিবর্তে এর সাথে আমাদের কারেন্ট যে ইনভার্সলি রিলেটেড সেটারও একটা সুন্দর ব্যাখ্যা গত ক্লাসে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইগুলো আমরা গত ক্লাসে করেছিলাম। তো এইটার পরে আমরা কিছু ম্যাথ করেছিলাম। তো ম্যাথগুলোর মধ্যে আমরা যে বিষয়গুলো করেছিলাম, এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা ম্যাথগুলোর মধ্যে দুটো ম্যাথ করেছিলাম, তিনটা ম্যাথ করেছিলাম টোটাল। তিনটা ম্যাথের মধ্যে আমাদের এই 1 নাম্বারটা করেছি, 2 নাম্বারটা করেছি, এবং এখানকার এই 3 নাম্বারটা আমরা করেছি। হ্যাঁ, এই এই জিনিসটা যদি আপনারা না করে থাকেন, আমি তো এগুলো তো আর এখন মানে করার, কি বলে, রিভিউ করার কিছু নাই। এই জিনিসগুলো আমি সুন্দরভাবে গত ক্লাসে উপস্থাপন করে দিয়েছি, একটু দেখে নেবেন যারা ক্লাসটা করেন নাই। আর বিষয়টা হলো, এই ম্যাথগুলো খুব মজার আর কি। মজার বলতে কি, এই আমরা ম্যাথ করব ঠিক আছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালের মতো করলে, আমাদের মতো করে যদি আমরা করতে পারি বা উপস্থাপনায় নিয়ে আসতে পারি, তাহলে জিনিসটা আমাদের আরো বেশি ভালো লাগবে, যেমন হবে যে এটা আসলে বাস্তবিক বিষয়। হ্যাঁ, তো এখানে আমরা এটা শিখছি। এখন আজকে আমরা 4 নাম্বার থেকে শুরু করব। 4 থেকে 7 পর্যন্ত যে আমরা ম্যাথগুলো করব আজকে, এই এই ম্যাথগুলো করলে আমরা নতুন কিছু শিখব, মানে একদমই নতুন কিছু শিখব, এবং সেটা কোথা থেকে শিখব সেখানেও আমি আপনাদের নিয়ে যাব, মানে কিছু বেসিক থিওরি। হ্যাঁ, যে থিওরিগুলো আপনারা পড়ে আসছেন কিনা আমি ঠিক জানি না, হয়তোবা অনেকেও পড়তে পারেন, আবার অনেকে নাও পড়তে পারেন, তারপরে আমার সেটা রিভিউ হয়ে যাবে, কিন্তু সেই জিনিসগুলো যে এতটাই মজাদার, সেই জিনিসগুলো এখন বুঝতে পারবেন আজকের ক্লাসে। হ্যাঁ, যে এতটা ভালো লাগা থাকবে। তো আমরা আজকে 4 নাম্বার, এখানে আমাদের 1 নাম্বারটা ছিল, আমি আর প্রশ্নে আসতেছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি। তো আমাদের এইটাতে 2 নাম্বার, আমাদের গুগল ড্রাইভে যে ইমেলটা করা, এই গুগল ড্রাইভের ফোল্ডার নিয়ে, ফোল্ডার শেয়ারিং নিয়ে যে ইমেলটা করা হয়েছে, সেখানে শিটগুলো দেওয়া আছে। হ্যাঁ, আপনারা ওখানে শিট এবং বুক ওখান থেকে নিয়ে নেবেন। আচ্ছা, তো আমাদের এই আজকে আমরা 4 নাম্বার ম্যাথ নিয়ে করব। 4 নাম্বার ম্যাথ করার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের
সূত্রগুলো যেগুলো শিখেছিলাম সেগুলো কি? আমরা মূলত দুইটা সূত্র শিখেছিলাম, আপনারা এবার একটু খেয়াল করেন। সেগুলো কি কি ছিল? V2 ডিভাইড বাই V1 ইকুয়াল N2 ডিভাইড বাই N1, আর এখানে আমাদের আরেকটা আছে E2 ডিভাইড বাই E1 ইকুয়াল ইনভার্সলি প্রপোর্শনাল I1 ডিভাইড বাই I ইকুয়াল হলো ট্রান্সফরমেশন রেশিও K। এই একটা সূত্র। আর 2 নম্বর যে সূত্রটা ট্রান্সফরমারের জন্য, সেই সূত্রটা আমাদের এখানে আমরা যদি লিখি তাহলে সেই সূত্রটা আসবে আমাদের ইনডিউসড যে ভোল্টেজ আমি E1 এর জন্য নিলাম, প্রাইমারি সাইডের জন্য নিলাম, সেটা হলো 4.44। এই ব্যাপারটা কিভাবে আসলো সেটা কিন্তু আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম। আমাদের যেহেতু এটা প্রাইমারি, সেখানে আমাদের N1 সাথে নেব আমরা এর ম্যাক্সিমাম ফ্লাক্স, কোরের মধ্যে দিয়ে কতটা ম্যাক্সিমাম ফ্লাক্স পাচ্ছি, এবং সাথে আমাদের এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে ফ্রিকোয়েন্সি দিয়ে। তো আমাদের দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন দিয়ে কিন্তু আমরা গত ক্লাসের ম্যাথগুলো করেছিলাম, এবং ট্রান্সফরমার কিন্তু মূলত এই দুইটা ইকুয়েশন আছে। এই দুইটা ইকুয়েশনে আমরা বিভিন্ন সময় না থাকি। তো এখানে এই দুইটা ইকুয়েশন দিয়েই কিন্তু আমরা আজকে আমাদের এই ম্যাথস যেগুলো আছে সেগুলো করব, এবং এর সাথেও নেসেসারি কিছু ইকুয়েশন নিতে হবে। সেটা বললাম না, ওই যে আমরা অন্য বই থেকে নেব, সেই বই থেকে আমরা নিয়ে নেব। হ্যাঁ, তো তাহলে এই সূত্র দুটো মনের ভিতর গেঁথে রাখুন, আমরা এই সূত্র দুটো এখন ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে শুরু করি। এখানে দেখেন আমাদের প্রথম যে ম্যাথটা আমরা করব, ম্যাথটার জন্য আমরা একটু পড়ি দেখি। আমরা ম্যাথের 4টা স্টেজ আছে, আমি গত ক্লাসে বলেছিলাম, আবারও বলি যে আমাদের ম্যাথটা প্রথম ভালোভাবে পড়তে হবে, সাথে সাথে ডাটাগুলো তুলতে হবে, কি কি ডাটা দেওয়া আছে, এবং সেই ডাটা থেকে আমাদের সেই যে ডাটা দেওয়া থাকবে এবং কি বের করতে হবে, এর মধ্যে কি ইকুয়েশন আছে, কি কি ধরনের রিলেশনের ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনগুলো মনের ভিতর বের করে নিয়ে আসতে হবে, এবং সেই ইকুয়েশনগুলো দিয়ে কিভাবে আমরা ম্যাথটা করব সেটা ভাবলে আমাদের ম্যাথ 50% ডান করার আগেই। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের কি বলা আছে। এই সাইনোসয়েডাল ফ্লাক্স, দ্যাট মিন্স আমাদের সাপ্লাইটা হলো এসি। সাইনোসয়েডাল ফ্লাক্স কত ওয়েবার? 0.02 ওয়েবার। হ্যাঁ, লিঙ্কস উইথ টার্ন 50 টার্নস অফ দ্য ট্রান্সফর্মার সেকেন্ডারি, দ্যাট মিন্স সেকেন্ডারি। হ্যাঁ, আমাদের এখানে সাইনোসয়েডাল ফ্লাক্স ম্যাক্সিমাম, তাহলে আমরা এখানে যদি লিখি সলিউশনে, যদি আমরা এখানে লিখি, হ্যাঁ, হিয়ার গিভেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। ওকে, তো আমরা এখানে আমরা যদি লিখি, আমাদের দেওয়া আছে কি ফ্লাক্স দেওয়া আছে 5m, তাই না? ম্যাক্সিমাম যেহেতু, দেখেন কত সুন্দর অঙ্কগুলো। হ্যাঁ, 5m। আমরা কিন্তু প্রতিনিয়তই আমাদের অঙ্ক করছি, সেটা আমাদের বইয়ের অঙ্ক হোক বা নিজেদের প্র্যাকটিক্যাল লাইফে চলার জন্য অঙ্ক হোক, অঙ্ক এর জন্য ভালোবাসতে হবে। তো আমাদের এখানে 5m, 5m ইকুয়াল কত আমাদের? 0.02 ডাব্লিউবি। ডাব্লিউবি হলো ওয়েবারের সংক্ষেপ, সংক্ষেপ আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপর আমাদের দেওয়া আছে কত টার্ন? 55 টার্নস ইন দ্য সেকেন্ডারি। N2 সেকেন্ডারি, হ্যাঁ, সেকেন্ডারি দ্যাট মিন্স এখানে আমাদের N2। হ্যাঁ, N2 ইকুয়াল কত? 55 টার্নস। 55 টার্নসের জন্য আমরা টি ব্যবহার করলাম। ক্যালকুলেট দ্য আরএমএস ভ্যালু। হ্যাঁ, উই হ্যাভ টু ফাইন্ড হিয়ার, যে আমাদের কি বের করতে হবে? আরএমএস ভ্যালু, দ্যাট মিন্স E1। হ্যাঁ, E1 সেটা বলতে পারছি না। আরএমএস ভ্যালু ইনডিউসড ইন দ্য সেকেন্ডারি, দ্যাট মিন্স E2। E2টা আমাদের এখান থেকে বের করতে হবে। ইকুয়াল হোয়াট? and the supply frequency is 50 hertz। আমাদের এখানে বলা আছে যে সাপ্লাইটা আমরা দিচ্ছি সেটা হলো, ফ্রিকোয়েন্সি হলো আমাদের 50 hertz। ওকে, these are the data given in this math। তো আমরা এখন এই ডাটাগুলো দিয়ে আমরা এখন চিন্তা করব, আমরা যে দুইটা ইকুয়েশন ছিল সেই দুইটা ইকুয়েশন আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের এখানে যেহেতু এইটা বের করতে হবে, তাহলে আমরা প্রথমেই এইটা বলতে পারি যে আমাদের সামহাও এখানে এই ইকুয়েশনটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, কোন ইকুয়েশনটা ব্যবহার করতে হবে? এই যে আমাদের E2, হ্যাঁ, এইটা E2 ইকুয়াল 4.44। আমাদের এখানে IM হ্যাঁ N2 টা লিখি, N2, তারপর হলো আমাদের 5m, আর এটার সাথে আসবে ফ্রিকোয়েন্সি।
তো আমরা দেখে নেই যে এখানে আমাদের কি কি ডাটা জানা আছে। আমাদের এখানকার আমরা এইটা জানি, তাই না? এখানকার আমরা আই এম এইটাও জানি, এখানকার আমরা এইটাও জানি, জানি না? তার মানে আমরা সবই জানি। জি স্যার। এই যে ফাইএমটা আমরা এখানে আছে, তারপর আমাদের এখানকার রেন্টোটাও আছে, আমাদের এন্টোটা আমরা জানি, এবং আমরা ফ্রিকোয়েন্সিটা আমরা জানি। তাহলে তো এটা ম্যাথ কঠিন কিছু না, তাহলে আমরা করে ফেলি। হ্যাঁ, ম্যাথ ম্যাথ ভ্যালুগুলো বসিয়ে দিই। তাহলে এটা হলো কত, 4.44 ইন্টু হলো 55 ইন্টু হলো 0.02 ইন্টু হলো 50। 50 তাহলে এইটা আমরা যদি করি তাহলে আমাদের যেই ভ্যালুটা আমাদের এখানে আমরা পাবো, 244.2, হ্যাঁ, তাহলে হলো 244.2। 244.2। থ্যাংক ইউ। তো এইটা আমরা পাচ্ছি, আর ইউনিটটা অবশ্যই ভোল্টেজে আসবে যেহেতু এটা ইনডিউসড ইএমএফ। তো এই অঙ্কটার মধ্যে কি কঠিন কিছু আছে? খুব না সহজ স্যার। অঙ্ক। আমাদের ওই যে স্টেজগুলো আমরা দেখে নিতে হবে, ম্যাথগুলো কি কি ডাটা দেওয়া আছে এবং সেই ডাটাগুলোর মধ্যে রিলেশন কি আছে, মানে কি ডাটা দেওয়া আছে এবং কি আমাদের বের করতে হবে। তাহলেই কিন্তু আমাদের সেইটার মধ্যে কি কি সূত্র আছে সেই সূত্রগুলো চলে আসবে। তো সেই সূত্রগুলোর মধ্যে আমরা সেগুলো শর্টিং করার মাধ্যমে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা সেখানে ব্যবহার করবো। হ্যাঁ, পরবর্তী ম্যাথে আমরা চলে যাই। তো পরবর্তী ম্যাথটা একটু খেয়াল করেন, এখানে বলা আছে, আমরা একটু পড়ি। single phase 50 hertz transformer হ্যাঁ, has a single phase square transformer, core. হ্যাঁ, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার 50 হার্টজ here given। আমরা ডাটাগুলো তুলে ফেলবো সাথে সাথে আর কি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ইকুয়াল 50 হার্টজ, হ্যাজ এ Square স্কোয়ার কোড। এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এটা মানে কনভেনশনাল যে ম্যাথগুলো ছিল, মানে মানে আমাদের যেই সেইগুলো থেকে এটা একটু ডিফারেন্ট কিন্তু। হ্যাঁ, যে আমরা কিছুক্ষণ আগে যে ম্যাথগুলো করে আসছিলাম যে জাস্ট দুইটা সূত্র ব্যবহার করার মাধ্যমে, আর এই ম্যাথটার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে আর কি, কিছু মজার জিনিস আছে, মানে খুবই ভালো লাগবে। দেখেন যে এই ম্যাথটা আমরা কত সুন্দরভাবে করে ফেলে। এটা বাস্তবিক একটা ম্যাথ, আপনারা একটু ইমাজিন করেন যে এখানে যে কথাগুলো বলছে 50 হার্টজ একটা ট্রান্সফর্মার, মনে মনে কল্পনা করেন একটা ট্রান্সফর্মার যার ফ্রিকোয়েন্সি হলো 50 হার্টজ। স্কোয়ার কোর, স্কোয়ার কোর বলতে আমরা ট্রান্সফর্মারে কি ব্যবহার করি, আমাদের ট্রান্সফর্মারটা আমি যদি এখানে একটু দেখাই, আচ্ছা এইভাবে না, আমি ট্রান্সফর্মারটা এইভাবে দেখাই। তাহলে এটা প্রাইমারি, এখান দিয়ে এক সেকেন্ডারি। হ্যাঁ, তো এখন এখানকার এই যে কোর এরিয়া, হ্যাঁ, এই কোর এরিয়া, এটা হলো একটা স্কোয়ার কোর না এরকম। আমরা যদি টপ থেকে নিই, এটা বলা আছে স্কোয়ার কোর আর কি এখানে। হ্যাঁ, এই যে স্কোয়ার কোর, ছোট ট্রান্সফর্মার, আইপিএস ইউপিএস যেগুলো ব্যবহার করি, এর কোর স্কোয়ার কোরের সাইড দেওয়া আছে। তাহলে স্কোয়ার কোরের আমরা যদি সাইড পেয়ে থাকি, দেখেন কত মজার বিষয়, আমরা যদি সাইড পেয়ে থাকি, সাইড বলা আছে কত, 20 সিএম। যেহেতু আমরা সাইড জানি, তাহলে আমরা পুরোটার এরিয়াটা আমরা বের করতে পারবো না, এখানে কতটুকু আছে ক্রস সেকশনাল এরিয়া, পারবো কিনা? জি স্যার। তো স্কোয়ার থাকলে আমরা জানি কি, যে আমরা জানি এটার এরিয়া ইকুয়াল, যদি একটা সাইড 4b ধরেন হলো একটা সাইড আমরা কি ধরলাম, ধরেন এটা বি ধরলাম, তার মানে হলো বি স্কোয়ার, তাই না? দ্যাট মিনস 20 ইন্টু 20, এটা কি হবে, সিএম স্কোয়ার এটা হবে। তো আমাদের এখানে দুইটা জিনিস করতে হবে। আমরা যেহেতু আমাদের ইন্টারনাল পদ্ধতিতে ইউনিট সিস্টেমে আমরা এখানে লেন্থ মেজারের জন্য মিটার ব্যবহার করি, তাহলে সেটা কনভার্সন করে ফেলতে হবে, এটা একটা ব্যাপার। সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যেতে হবে। এবং আরেকটা 4 ব্যাপার, meter হ্যাঁ, আমাদের আরেকটা ব্যাপার করতে হবে, সেটা হলো আমরা যে এখানে 20 × 20 যেটা আমরা নিলাম আর কি, হ্যাঁ, এটা আমরা করতে পারবো না। এখানে কত, 400 আছে না, সেই 400 আমরা 400 ক্রস সেকশনাল এরিয়াটা নিতে পারবো না, সেটা ম্যাথটা করলেই বুঝতে পারবো। মানে ম্যাথটা একটু করি, দেখেন কি হয়। পারমিসিবল আমাদের বলা আছে ম্যাক্সিমাম ফ্লাক্স ডেনসিটি এট দ্য কোর ইজ 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। দ্যাট মিনস হিয়ার গিভেন আমাদের কত এখানে, বিটা। ফ্লাক্স ডেনসিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, বিটা দ্বারা প্রকাশ করি। এটা দেওয়া আছে কত, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। হ্যাঁ, 1 ওয়েবার পার মিটার স্কোয়ার এটা দেওয়া আছে, যের মধ্যে প্রতি মিটার স্কোয়ারে আমাদের 1 ওয়েবার। তাহলে এখানে প্রশ্ন রেজ করতে পারে 1 ওয়েবার মানে কতগুলো ফ্লাক্স। হ্যাঁ, আপনি একটু ইমাজিন করেন যে আমাদের এখানে 1 ওয়েবার বলতে যদি এটা 1 সেন্টিমিটার হয়,
যদি 1 সেন্টিমিটার হয়, দ্যাট মিন্স দিস সাইড ইজ 1 সেন্টিমিটার and this side is 1 centimeter. That means 1 cm square যদি ক্রস সেকশনাল এরিয়া হয় তাহলে সেখানে ফ্ল্যাক্স ধরবে 65 সামথিং আর কি, 400 না 500, আমি 500 ধরে নিলাম আর কি এখানে। এতগুলো লাইন এই 1 সেন্টিমিটারে ধরবে আর কি, হ্যাঁ, যদি তার ফ্লাক্স ডেনসিটি 1 ওয়েবার পার মিটার স্কোয়ার হয়ে থাকে। এটা হলো রিয়েলাইজেশন। হ্যাঁ, এতগুলো লাইন স্যার এই যে কিভাবে ধরে আরেকবার একটু বলবেন স্যার, এতগুলো লাইন এতগুলো এই লাইন ক্রস সেকশনে স্যার, হ্যাঁ, ক্রস সেকশন বলতে কি, মানে এই জায়গাটা বুঝি নাই স্যার। জি স্যার, আচ্ছা এই যদি আমি আরেকবার একটু বলে দিন। বলে দিচ্ছি। বিষয়টা হলো এটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল বলতে হলো এটা যে আমরা ডেনসিটি তো বুঝি না, ডেনসিটিটা আমরা কিভাবে ব্যবহার করি, কোয়ান্টিটি ডিভাইড বাই এরিয়া, তাই না? এইভাবে তো ডেনসিটিটা ব্যবহার করি। তাহলে ফ্লাক্স ডেনসিটি কি, ফ্লাক্স ডেনসিটিতে আমাদের ফ্লাক্সের পরিমাণ এম ডিভাইড বাই হলো এ, তাহলে সেইটাই হলো আমাদের ডেনসিটি। তো এখন আমাদের যদি কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে বলা থাকে সেখানে হলো 1 ওয়েবার মিটার স্কোয়ার ফ্লাক্স ডেনসিটি, তাহলে সেটাতে আমরা বুঝে নেব সেখানকার পার সিএম স্কোয়ারে, ও আমি একটু ভুল বলছি, এটা হলো ইঞ্চ স্কোয়ারে। হ্যাঁ, এইটা যেটা আমি ডাটাটা দিচ্ছি সেটা হলো ইঞ্চ, আর সিএম এ থাকবে হলো 10,000। হ্যাঁ, পার সিএম স্কোয়ারে থাকবে হলো 10,000 লাইন্স অফ ম্যাগনেটিক ফোর্স। স্যার এটা কি কনস্ট্যান্ট স্যার, এতটাই থাকবে? হ্যাঁ, এটা এটা কনস্ট্যান্ট বলতে এই এতগুলো লাইন থাকলে সেটাকে আমরা ধরে নেব 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট বলতে এটা এক্সপেরিমেন্টালি প্রুভড আর কি, বুঝতে পারছি এই বিষয়টা আর কি। 10,000 লাইন থাকবে পার সিএম স্কোয়ারে, এটা আপনার সংক্ষেপে মনে রাখেন যে আমাদের 1 ওয়েবার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের 10,000 লাইন থাকবে, আর যদি সেটা ইঞ্চে হয়, এটা সেন্টিমিটার না হয়ে ইঞ্চ ইঞ্চ তাহলে সেখানে 65,000-এর মতো আমরা লাইন পাবো আর কি। এইটা হলো ব্যাপার। তো যাই হোক, তাহলে এটা ছিল আমাদের এখানকার বিষয় যে আমাদের ফ্লাক্স ডেনসিটি নিয়ে। তো পরবর্তীতে আমরা এখানে যে জিনিসটা এখন দেখব, তাহলে আমরা যেটা এটা পেলাম 1 ওয়েবার, এটার সাথে আমি ধারণাটা দিয়ে দিলাম 1 ওয়েবার মানে কতটুকু। আমরা বুঝি না যে 1 কেজি আমি যদি বাজার থেকে আলু নিয়ে আসি তাহলে সেটা কতটুকু আলু পেতে পারি, বা ডাল বা চিনি আমি যাই নিয়ে আসি কিনা, আমরা কিন্তু সেটাকে মানে বাস্তবিকভাবে বুঝতে পারতেছি। তো এখানকার আমাদের ঠিক বিষয়টাও এরকম যে আমাদের বাস্তবিক অনুধাবন করতে হবে। হ্যাঁ, এই বিষয়টা। তো ক্যালকুলেট দ্য নাম্বার অফ টার্নস পার লিম্ব অন দ্য হাই অ্যান্ড লো ভোল্টেজ। এখানে প্রাইমারি আর সেকেন্ডারি কিন্তু বলে না, দেখেন এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমরা কিন্তু জানি না কোনটা প্রাইমারি সাইড কোনটা সেকেন্ডারি সাইড। এত 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 মানে গত কয়েকদিন যাবত যে ম্যাথগুলো করেছিলাম সেই ম্যাথগুলো কিন্তু বলা ছিল প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, কিন্তু এখানে ব্যাপারটা বলা নাই। তো এই জন্য আমরা এটাকে বলবো ক্যালকুলেট দ্য নাম্বার অফ টার্নস। হ্যাঁ, আমাদের এখানে যেটা বের করতে হবে, n1 না লিখে আমরা লিখবো np ইকুয়াল হোয়াট অ্যান্ড সেকেন্ডারি। আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছেন তাই না? তো এখানে যে বিষয়টা আমরা একটু দেখেন যে ns ইকুয়াল হোয়াট। হ্যাঁ, যে আমাদের দুইটা পার্ট, হাই ভোল্টেজ অ্যান্ড লো ভোল্টেজ সাইডের হাই অ্যান্ড লো, ও আমি ভুল লিখে ফেললাম আবার না, হাই অ্যান্ড লো। তাহলে আমাদের এখানে লিখতে হবে এন এইচ বি অ্যান্ড এইচ বি ইকুয়াল হোয়াট এন এল ভি, লো ভোল্টেজ ইকুয়াল হোয়াট, মানে হাই ভোল্টেজের আপনার কতগুলো টার্ন আছে, লো ভোল্টেজের টার্ন কত আছে। ক্যালকুলেট দ্য নাম্বার অফ টার্ন পার লিম্ব অন হাই অ্যান্ড লো ভোল্টেজ সাইড ফর, আমাদের এখানে বলা আছে যে আমাদের ট্রান্সফরমারটার ভোল্টেজটা কত, ভোল্টেজ রেশিওটা কত, সেটা হলো আমাদের এখানে আমাদের বলা আছে হাই ভোল্টেজ যেটা সেখানে বলা আছে কত 3000 ভোল্টস, আর আমাদের VLV তে বলা আছে কত 220 ভোল্টস। টু অ্যালো ফর, পার লিঙ্ক বলতে? হ্যাঁ পার লিম্ব বলতে হলো এইটাকে আমরা লিম্ব বলবো। হ্যাঁ, এই যে এটা একটা লিম্ব আর কি, থাম আর কি, যেটাকে বাংলায় বলা হয় থাম, বা যেটাকে আমরা লোকাল বাংলায় বলে থাকি আর কি। এই যে পার লিম্ব, এইটা একটা লিম্ব, এটা একটা লিম্ব, এইভাবে বলা হয়েছে। হ্যাঁ,
and high voltage low voltage and to allow for insulation। ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য, এটা খুব মানে ছোট প্রশ্ন হলেও খুব গুরুত্ব ছিল আর কি প্রশ্নটার, এই প্রশ্নটার ওয়েট আছে আর কি। টু অ্যালো ফর ইনসুলেশন অফ দ্য স্ট্যাম্পিং, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে এখানে আমরা এখানে 2 ইন্টু এই যে 2 ইন্টু 2 সরি 20 ইন্টু 20 এটা মাল্টিপ্লাই করলে বলতেন আমাদের একটু এখানে আবার একটু বলা যায় স্যার? বুঝি নাই। হ্যালো, কি বলছেন? মানে প্রশ্নটা কি ছিল আমি বুঝি নাই। এখানে কি একটা যেন ইয়ে বলছেন, একটা কোয়েশ্চেন বলছেন, অ্যান্সার দিছেন স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা বললাম যে আমাদের প্রথম লিম্বের ব্যাপারটা তো বুঝে গেছেন তাই না, যে আমাদের এই একটা লেগ, এই একটা লেগ, এই লেগগুলোরই লিম্ব বলা হয়। এটা একটা গেল, এই যে আমাদের এখানে লিম্ব কথা বলা হচ্ছে না এটা। আর এখানে যে আমাদের এই যে সাইড বলা ছিল না, এই যে সাইড, যে স্কোয়ার কোড যেহেতু, তাহলে একটা সাইড পাইলেই আমরা সেখানকার ক্রস সেকশনাল এরিয়া আমরা নিতে পারবো। হ্যাঁ, কারণ আমরা মূলত এই যে বিটা দেওয়া আছে, বিটার সাথে ফ্লাক্স, বিটার সাথে আমাদের যে ফাই, হ্যাঁ, এম আর ডিভাইড বাই হলো এরিয়া। তাহলে এখান থেকে আমরা এরিয়া যদি বের করি তাহলে আমাদের এটা আসবে বিটা ফাই এম। তা এই যে এরিয়াটা আমরা নেব, সেই এরিয়াটা আমাদের প্রয়োজন। তো সেই এরিয়াটা বের করতে গেলে 20 ইন্টু 20 আমাদের নিতে হবে তাই না, তার মানে এটা মাল্টিপ্লাই করলে 400 আসে। কিন্তু আমরা সেটা 400 পুরোটা আমরা এখানে নিতে পারবো না। সেটা কেন পারবো না সেই জিনিসটা এখানে বলা আছে আর কি, এই জন্যই বললাম টু অ্যালো ফর ইনসুলেশনস। হ্যাঁ, কারণ আমরা যে ট্রান্সফারটা ব্যবহার করছি সেটা আসলে ছোট ছোট শীট। তো কিরকম শীট ধরলাম, এটা ইউ শেপ আর কি। হ্যাঁ, ইউ শেপের ছোট ছোট শীট। তো এই ব্যাপারটা ইউ আর একটা হলো আই, দুইটা শেপ আমরা ব্যবহার করছি। হ্যাঁ, তো এই দুইটা এরকম দিয়েছি। পরে যেটা দেবো পরেরটা আবার এইভাবে দেবো। হ্যাঁ, ইউটা দেবো এই সাইডে, এই সাইডে বলতে আমি এটা এই সাইড বলতে এই সাইড বুঝাচ্ছি না, এটা আমরা এই সাইড বলতে আমরা বুঝাচ্ছি এটার উপরে আর কি। হ্যাঁ, এটার উপরে যদি আমি একটা ডিফারেন্ট কালার ব্যবহার করি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। এটার উপরে, হ্যাঁ, এই যে আমরা এটার উপরে ব্যবহার করলাম একটা ইউ, আর এখানে ব্যবহার করলাম একটা আই। এইভাবে শীটগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি। এইভাবে করতে 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 নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, এটা অনেক বড় হবে এরকম আর কি। তো এখন ব্যাপারটা হলো এই যে ইনসুলেশনগুলো আমরা বসাইলাম, এখানে ইনসুলেশন শীট বসাইলাম, তাহলে মানে কি আমাদের এইটা যখন ক্রস সেকশনাল এরিয়া ব্যবহার করবো, মানে এই জায়গাটার এই টপ সাইডটা, আমি এইটা টপ সাইডটা এখানে দেখাইলাম, ধরেন যে এতটুক সাইডে যে আমরা নেব সেই সাইডটা, মানে এটা আমরা নিচের দিকে, এইটুক হলো আমরা এইটুক বুঝাইতে আমরা নিচের দিকে বোঝাচ্ছি। হ্যাঁ, আর এইদিকে পাশে বলতে আমরা এই জায়গাটা বোঝাবো। তো এখন তাহলে এটা নিচের দিকে যেহেতু এটার আমরা হাইট দিলাম আর এটা আমরা উইথে দিলাম। তো এখন ব্যাপারটা হলো এই জায়গার যে আপনার হাইটের দিকে যে জিনিসগুলো আছে এটা আমরা পুরোটা নিতে পারবো না, কেননা কারণ এই শীটগুলোর উভয় সাইডে আমাদের ইনসুলেশন দেওয়া আছে এবং সেটার জন্য বলা আছে কত পার্সেন্ট নিতে পারবো, 0.9, 90% আমরা সেখান থেকে নেব আর কি, সেটা বলা আছে 0.9। হ্যাঁ, ইন্টু গ্রস আয়রন লেন্থ। হ্যাঁ, যদি আমরা বলি কোনো একটা সংখ্যা ধরেন আপনার 100 আছে, হ্যাঁ, তো এর 90% নিতে হলে আমরা কি করি, 0.9 দিয়ে গুণ করে দিই না, তাই না? তো বিষয়টা সেখানে আমাদের কত আসে, 90 কিন্তু চলে আসে। তো বিষয়টা কিন্তু এরকমই যে আমরা এখানে পুরো বিষয়টা 90% নেব, এই জন্য 0.9 দিয়ে শুধু মাল্টিপ্লাই করে দেবো এটা কিছুক্ষণ পরে, এই জন্য আমাদের এই জিনিসটা এখানে বলা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ম্যাথটা করা শুরু করি। তাহলে আমাদের ম্যাথে কি কি ডাটা আমরা পেয়ে গেলাম, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্লাক্স ডেনসিটি দেওয়া আছে, হাই ভোল্টেজ লো ভোল্টেজ আমাদের দেওয়া আছে, এবং সাথে সাথে আমাদের কোরের এরিয়া, কোরের এরিয়া বের করার জন্য একটা সাইড এবং তার ইনসুলেশনটা দেওয়া আছে। হ্যাঁ, তো এর জন্য তো এখান থেকে আমরা মূলত যে জিনিসটা বের করব, এখান থেকে মূলত আমরা বের করে নেব আমাদের যে ইকুয়েশন একটা ছিল, যে প্রথম যে ইকুয়েশনটা আমরা দেখেছিলাম কি ছিল আমাদের ইকুয়েশনটা, আবার আমি একটু এখানে যদি একটু সাইডে ছোট করে লিখে নেই, ই ইকুয়াল আমাদের ছিল ই ইকুয়াল 4.44 এন, আমাদের এখানে এন, এটা যদি 1 হয় তাহলে এটাও 1 n1 ফাই এম, আর আমাদের ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এই ছিল আমাদের সূত্রটা। তো এই সূত্রটা থেকে আমরা যদি এখান থেকে আপনার
ধরেন এনটা যদি বের করতে চাই তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা এখানে E1 জানি, ফাইও জানি, আমরা এখানে এফও জানি। এই ফাইমটা আমরা জানি না, কিন্তু ফাইমটা আমরা মূলত এখান থেকে বের করে নেব, ইকুয়েশন থেকে মূলত বের করে নেব। তারপর পরবর্তীতে আমরা সেখান থেকে কি বের করে নিয়ে আসবো, N1 বের করে নিয়ে আসবো। N1 যদি বের করে নিয়ে আসতে পারি তাহলে আমরা সিমিলারলি সেখানে N2টা ব্যবহার করতে পারবো। হ্যাঁ, কি ব্যবহার করে, আমরা এখানে এটা ব্যবহার করব, আমাদের যে ট্রান্সফরমেশন রেশিও কেটা ব্যবহার করব, সেটার মাধ্যমে কিন্তু আমরা ওখানে N1টা বের করতে পারবো, বা N2 যদি N1 যদি আগে বের করে থাকি তাহলে N2 আমরা বের করতে পারবো। খুব সহজ, কিন্তু ম্যাথটা কিন্তু কঠিন না, তাই না? একটু লজিক্যাল একটু বিষয় আছে। তাহলে আমরা এই ম্যাথগুলো আমি একটু অনেক সময় নিয়ে করাচ্ছি, এটা কিন্তু আপনি দেখা গেল যে খুব সহজে দ্রুত শেষ করে দিতে পারতাম। এটা কেন করলাম না, এটা করলাম না মূল কারণ হলো যে একটু যদি অ্যানালাইসিস করে করি পরবর্তী অঙ্কগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, এই কারণে করলাম। হ্যাঁ, আর যদি প্রশ্ন থাকে অবশ্যই বলবেন। তাহলে আমরা এটা ম্যাথটা করি। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম বের করতে হবে কি, যে আমাদের যেহেতু এই ম্যাথটা করার জন্য ফাই লাগবে, ফাই লাগবে, তাহলে আমরা ফাই বের করবো। হ্যাঁ, ফাইটা বের করবো কি হবে, উই নো। পরের ম্যাথটা আরো মজার, ভালো লাগবে অনেক। হ্যাঁ, তো আমরা উই নো, আমরা জানি কি ফ্লাক্স ডেনসিটি বিটা ইকুয়াল ফাই এম ডিভাইড বাই হলো আমাদের এরিয়া। তো এখন আমাদের দেওয়া আছে স্কোয়ার কোড সাইড অফ স্কোয়ার কোড আমাদের বলা আছে কত, এখানে 20 cm। এখন ব্যাপারটা হলো এটা আমাদের কিসে নিয়ে যেতে হবে, এটা আমাদের মিটারে নিতে হবে। তাহলে মিটারে নিতে হলে আমরা এটা কিভাবে মিটারে নেব, এটার সাথে আমাদের মিটার সেন্টিমিটারের সাথে মিটার রিলেশনটা কি 100 দিয়ে, তাই না? নাকি 100 দিয়ে ভাগ, তার মানে হলো 100, আর উপরে হলো আমাদের 20, তাহলে এটা মিটারে চলে যাবে। তাহলে এখানে আমাদের কত থাকতেছে, 1/5। 1/5 মিনস কত, 1/5 মিনস কত আমাদের এখানে, এটারে ভাগ করলে স্যার কত আছে, 0.2 না? জি স্যার 0.04 মিটার স্কোয়ার আসে স্যার হ্যাঁ, এরিয়া। না 0 পয়েন্ট, এটা কত আছে, 1 এর ভাগ 0 পয়েন্ট কত আছে এখানে, 0.2 স্যার। 0.2। হ্যাঁ, 0.2 0.02, স্যার। 0.02, না স্যার 0.2। শুধু 0.2, তাই না? তার মানে আমি ঠিকই লিখেছি। পয়েন্ট টু। আচ্ছা, আমরা ব্যাপারটা দেখলাম এত মিটার। হ্যাঁ, তো এখন এখানে যে ব্যাপারটা বলতে, এটা আমরা সাইডটা বের করে নিলাম, কিন্তু আমাদের আমরা যদি এরিয়া বের করতে চাই তখন আমাদের কি করতে হবে, আমাদের এটার আমরা ধরে নিলাম দুইটা সাইড। এই কোডটার আমরা দুইটা সাইড ধরে নিলাম। আমাদের টপের যেটা আছে, মানে দেখেন যে এই যে ব্যাপারটা, হ্যাঁ, এখান থেকে এই যে লেন্থটুকু, এখান থেকে এটা তো কনস্ট্যান্ট, এটা তো আমাদের চেঞ্জ নাই, তাহলে সেটা ধরলাম উপরে। উপরে তাহলে কত আসলো আমাদের, 0.2 m। কিন্তু এই যে সাইড, হ্যাঁ, এটা তো হলাম ডাব্লু, কিন্তু এই যে আমাদের লেন্থ, মানে নিচের দিকে যেটুকু আছে এই লেন্থটা কিন্তু আমরা ওটা নিতে পারবো না। সেটা নেব কত আমাদের, 0.2 ইন্টু 0.9। ওই যে ইনসুলেশনের কারণে আমার কিছু অংশ বাদ হয়ে যাবে, 10% আমাকে বাদ দিয়ে দিতে হবে। এটা ডিজাইনেও এটা করা হয়, আমরা যখন কোরের এরিয়া নেই সেটা গ্রস এরিয়া বের করার সময় 10% আলাদা অ্যাড করে নেই, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, তো এখানে আমরা এটার সাথে যদি 0.2 এর সাথে 0.2 এর 90%, 0.9 মাল্টিপ্লাই করি, তাহলে সেখানে আমরা পাচ্ছি কত, এটা হলো আমাদের ইউনিট থাকবে মিটারে, এটা আমরা পাচ্ছি হলো 0.18 মিটার। এখন আমরা বলতে পারি এরিয়া এ ইকুয়াল ডাব্লু ইন্টু এল, তাহলে মিটার স্কোয়ার। তাহলে আমাদের এখানে ডাব্লু কত, ডাব্লু হলো 0.2 ইন্টু হলো 0.18 মিটার স্কোয়ার। তাহলে এটা আমাদের কত আসে, 0.2 ইন্টু 0.18, তাহলে এটা আমাদের আসতেছে
0.036। 0.036 এটা কি আমাদের আসতেছে এম স্কোয়ার, মিটার স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি এখন ভ্যালুগুলো বসাই দিই, আমাদের কাছে এখন সব ভ্যালুই আছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি ভ্যালু বসাই, আমাদের ফাইয়ের ভ্যালু কত বলা ছিল, এই যে 1 ওয়েবার। হ্যাঁ, আহ, ও আমাদের এখন বের করতে হবে কি, ফাই এমটা বের করতে হবে। হ্যাঁ, আমাদের বিটা ভ্যালুটা বলা আছে আর কি। তাহলে আমরা এখানে ফাই এমটা যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ফাই এম যদি নিতে চাই, তাহলে বিটা ইনটু এরিয়া। তাহলে আমাদের বিটাটা কত, এখানে বিটাটা হলো আমাদের 1, আর এরিয়াটা হলো কত, 0.036 মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এটা আলটিমেটলি আমরা যদি এটা করি, ম্যাথটা সলভ করি, তাহলে এখানে আমাদের আসবে কত, 0.03 ওয়েবার, তাই না? ফ্লাক্সের ইউনিটটা কিসে থাকবে সবসময়, ওয়েবারে থাকবে। হ্যাঁ, কারণ এখানে আমাদের এই ফ্লাক্সের ডেনসিটি হলো ওয়েবার পার মিটার স্কোয়ার, আর আমাদের এখানে যেই ইউনিটটা বের করলাম সেটা হলো মিটার স্কোয়ার। তার মানে এই মিটার স্কোয়ারের সাথে এই যে এইটার সাথে এটা কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে শুধু ওয়েবার। তাহলে এত ওয়েবার। তো এখন আমরা যেহেতু পেয়ে গেছি, তার মানে আমাদের ম্যাথ কিন্তু শেষ, মানে 80% শেষ হয়ে গেল। এখন আমরা এই ওয়ান বের করবো। যে আমাদের এখানে বের করতে বলছে এই এন ওয়ান বলতে কি, এন ওয়ানটা বের করবো, নাম্বার অফ টার্নস। হ্যাঁ, তারপর হলো আমরা আমাদের হলো কি, ই ওয়ান ইকুয়াল 4.44 এন ওয়ান পাই এম এফ। তাহলে এইটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি, এন ওয়ান যেহেতু বের করব, তো এন ওয়ান ইকুয়াল ই ওয়ান ডিভাইড বাই হলো 4.44, তারপর আমাদের কি আসবে এখানে, আমাদের ফাই এম, আর আসবে হলো আমাদের ফ্রিকোয়েন্সিটা এফ আসবে। তো আমরা যদি এগুলো ভ্যালু বসায় দিই, আমাদের ই ওয়ানটা কত, আমাদের এখানে ই ওয়ান বলতে আমরা এখানে ধরে নিলাম এইটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, হাই ভোল্টেজ, তাহলে আমরা এটা হাই লিখে নিই, এইচ ভি। তাহলে এখানেও এইচ ভি। হ্যাঁ, তাহলে এখানেও এইচ ভি, তাহলে এখানেও এইচ ভি, হাই ভোল্টেজ। তা হাই ভোল্টেজ আমাদের কত বলা আছে, 3000। আর এখানে আমাদের 4.44 ইন্টু হলো ফাই এম আমাদের বলা আছে কত, যেটা আমরা কিছুক্ষণ আগে পেলাম, ডাব্লিউ ওয়েবার, সেটা ছিল আমাদের কত, 0.03। আর আমাদের এখানকার ফ্রিকোয়েন্সি আমাদের কত দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি আছে 50 হার্টজ। তো আমরা যদি এটা ফাইনালি ক্যালকুলেট করি, তাহলে এটা আমরা ডাটা কত পাবো, এটা আমরা ডাটা পাবো হলো 375 টার্নস। তো সিমিলারলি আমরা যদি এখানে কি করি, এন এল ভি, তাহলে শুধু ভোল্টেজটা চেঞ্জ আসবে আর কি। হ্যাঁ, ই লো ভোল্টেজ, আর হলো 4.44 এম এফ। তাহলে এইটা আমরা যদি করতে চাই, তাহলে আমরা আমরা কি করব, আমাদের এখানে এটা ভ্যালুটা বসায় দিই, কত এটা 220 ভোল্ট, তারপর আমাদের 4.44, আর তারপর আমাদের ইনটু হলো 0.03, এখানে কি 36 ছিল কিনা, এখানে 0.0, আমাদের এখানে এটা মাল্টিপ্লাই করার পর কত আসছিল, ও 36 ছিল, আমি তো এটা লিখি নাই, 366। তাহলে এখানে 0.036 আর কি। হ্যাঁ, 036, তারপর এখানে আমাদের আসবে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। তো এইটা আমরা আলটিমেটলি ক্যালকুলেট করলে আমরা যে ভ্যালুটা পাবো, এটা পাবো আমরা 27। একটা জিনিস দেখেন, আমার সেকেন্ডারিতে টার্ন কম আছে। হ্যাঁ, আমাদের লো ভোল্টেজ সাইড যেটা, সেখানে আমাদের টার্ন কম। দেখেন এখানে টার্ন আছে 200, এখানে ভোল্টেজ কম, এখানে টার্নসও কম। হ্যাঁ, তো এটার আমরা টার্নসটা ইয়েতে নেব, ইউনিটটা নেব হলো টিতে। তো এখানে যে বিষয়টা লক্ষণীয় এবং মজার যে বিষয়টা, সেটা হলো দেখেন এখানে ভোল্টেজও কম, এখানে টার্নও কম।
এখানে ভোল্টেজও বেশি, এখানে টার্নও বেশি। এটা হলো একটা ডিফল্ট ভেরিফিকেশন ওয়ে যে আমরা ম্যাথটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তাহলে এই ম্যাথটা থেকে আরো কোনো কনফিউশন আছে? ম্যাথটা কি আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম না? যে আমরা মূলত কি নিয়ে নিলাম, ম্যাথটাকে প্রথম পড়ার সময় অনুধাবনে নিয়ে আসতে হবে যে আসলে এটার মধ্যে কি দেওয়া আছে এবং সেগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। আমাদের মূল ছিল কি টার্ন বের করা, তাই টার্ন বের করার জন্য তো আমাদের সূত্র এটা আছে। তাই এটার মধ্যে কি কি ডাটা দেওয়া আছে? তো দেওয়া আছে আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে। তো এর মধ্যে শুধু ফ্লাক্সটা ছিল না, সেই ফ্লাক্সটা যে বের করার জন্য কি ডাটা ছিল, আমার ডেনসিটি দেওয়া ছিল আর হলো সাইড দেওয়া ছিল। সাইড মানে হলো এরিয়া দেওয়া ছিল। তার মানে এই দুইটা যদি আমরা ম্যানিপুলেশন করি তাহলে সেখান থেকেই আমরা ইয়েটা বের করে নিতে পারি। এটা একটা ব্যাপার যে ওখান থেকে ফাই এমটা বের করে নিতে পারি। তাহলে তো আমরা সব ডাটা পেয়েই গেলাম আর অঙ্কটাও হয়ে গেল। তো দেখেন পরের অঙ্কটা আরো মজার। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বা এখানে আমরা স্যার ইনসুলেশন পার্টে আমরা নিচের অংশটাতে 0.9 গুণ করছি। হ্যাঁ এটা কোনো 9 কোনো বলে দিছে আর কি। হ্যাঁ 9 বলতে আমরা প্র্যাকটিক্যালও এটা 0.9ই ধরে করি আর কি। যখন আমরা ছোট মিনি ট্রান্সফর্মগুলো ডিজাইন করি না ছোট ছোট ইউপিএস আইপিএস এর জন্য, তখন এটা 0.9 একদম প্র্যাকটিক্যাল ভ্যালু আর কি, এটা ধরেই করি। যে আমরা মূলত ক্যালকুলেশনে যেটা পাই সেটা তো হলো পিওর আয়রন বা অ্যাকচুয়াল আয়রনের, পিওর আয়রন না মানে অ্যাকচুয়াল আয়রন যতটুকু এরিয়া লাগবে সেটা পাই। কিন্তু আসলে আমরা যখন কোরগুলো ব্যবহার করি তখন তো সেখানে শীট ব্যবহার করবো, মানে দ্যাট মিনস আমরা এই যে আই ল্যামিনেশন শীট, ইউ ল্যামিনেশন শীট, আরেকটা ল্যামিনেশন শীট আছে না, ই ল্যামিনেশন শীট, এই যে এরকম এরকম একটা শীট ব্যবহার করি না, ই শেপ, সেটার সাথে আমরা একটা আই ব্যবহার করি। স্যার আছে। হ্যাঁ, তো এটা মূলত হলো এই যে মিডলে আমরা তখন উইন্ডিংটা করে থাকি। তো এই শীটগুলো হলো ল্যামিনেটেড করা থাকে উভয় সাইডে, এগুলো সিলিকন শীট বলে। হ্যাঁ, তো এই ল্যামিনেশনটা আমাকে বাদ দিতে হবে, এটা তো আয়রন এরিয়ার মধ্যে পড়ে না। সেই জন্য কিন্তু আসলে মূল যে আমরা যেই এরিয়াটা পাই সেখান থেকে আমরা 10% বাদ দিলেই আমরা দেখা যায় মূল অ্যাকচুয়াল এরিয়াটা পেয়ে যাই। বুঝতে পারছি? বুঝতে পারছি বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, জি স্যার। স্যার স্যার মূলত হচ্ছে যে আমাদের যে শীটগুলো আমরা ইউজ করি এইটা তো একটার উপর একটা রাখলে একটা এরিয়া তৈরি হয়, সেখান থেকে আমার ল্যামিনেটেড করার জন্য যতটুকু জায়গা দখল করছে ওইটা আমরা 10% ধরে বাদ দিয়ে দিই, তাই তো হ্যাঁ স্যার? ওইটা ওইটা আমরা বাদ দিয়ে দেবো। আমরা ক্যালকুলেশনে যেটা পাবো দ্যাট মিনস এই ইকুয়েশন ব্যবহার করে যেই আমরা ডাটাটা পাবো, হ্যাঁ, এখান থেকে তো জি মূলত স্যার। আমরা 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 এই এই যে ফ্ল্যাক্সটা যদি ই করতে পারি সেখান থেকে আমরা এই এরিয়াটা বের করে নেবো আর কি। সেই এরিয়া যেটা আসবে সেটা তো হলো অ্যাকচুয়াল এরিয়া, এই যে এই অ্যাকচুয়াল এরিয়া আসলো। কিন্তু এটার ইনসুলেশন নিতে হবে না, তাহলে এটার ইনসুলেশন যদি আমরা পেতে চাই, ইনসুলেশন সহ এটার গ্রস এরিয়া কত আসবে, তাহলে এটাকে আমরা জাস্ট ভাগ করে দেবো কত দিয়ে, 90 দিয়ে, 0.9 দিয়ে। হ্যাঁ, কারণ 0.9 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, যে পাবো হলো এইটা আসলে কত 90%। আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয় না, একটা হয় যে 190% কত, আবার আমাদের তাহলে সেটা আসে কত 90। আবার যদি আমাদের এরকম প্রশ্ন আসে যে 90%টা, 90 একটা সংখ্যা, সেইটা কোন সংখ্যার 90%, কোন সংখ্যার 90%, তখনই কিন্তু ওই পয়েন্ট দিয়ে ভাগ করা হয় আর কি। আমরা গুণ করি হলো ওই এই যে এখানগুলো আমরা গুণ করলাম, আর তখন আর কি গ্রস এরিয়ার সময় তখন এটা ভাগ করে দেবো। ওই যে ছোটবেলা ম্যাথগুলো করে আসছি ক্লাস 5-এ, পার্সেন্টেজের যে ম্যাথগুলো সেটার অ্যাপ্লিকেশন। বুঝতে পারছি, খুব সহজ একটা ব্যাপার। তো এই জন্য আমাদের গ্রস এরিয়াটা আমরা যখন ক্যালকুলেশন করি অ্যাকচুয়ালি আমরা তখন ওই অ্যাকচুয়াল আয়রন এরিয়াটা পাই, সেটার সাথে গ্রস এরিয়াটা নিয়ে নিই। নাহলে তো ববিন আমরা ই করতে পারবো না, ববিন সিলেকশন তো আমরা করতে পারবো না, মানে যেটা যেটার উপরে আমরা এটাকে রাখবো বা যেটা আসলে মেকানিক্যাল প্রোটেকশন দিবে আর কি এই কোরগুলোকে বা এই স্ট্যাম্পিং গুলোকে তো ধরে রাখতে হবে, আটকাইতে হবে, সেখানে তো আর আমরা নাট বল ব্যবহার করবো না। বুঝতে পারছি? এবং যেটা হলো ইনসুলেশন প্রোভাইড করবে বিটুইন দ্য কোর অ্যান্ড দ্য কয়েল। হ্যাঁ, যে ওই কোরের উপরে ববিন থাকবে, ববিনের উপর আমরা তখন কি পেঁচাবো, ওয়েন্ডিং করবো। ছোট ট্রান্সফর্মার কথা বলতেছি আর কি, সিঙ্গেল ফেজ। স্যার এই যে আমি একটা জায়গায় দেখছিলাম যে স্যার ট্রান্সফরমারের কোর গুলা যে আপনার বসানো হয়, দেখা যাচ্ছে যে আমার মাঝখানের যে কোরটা থাকে এটার ওয়াইডটা যা থাকে উপরের দিকে আস্তে আস্তে ছোট হতে থাকে, আবার নিচের দিকে আস্তে আস্তে ছোট, মানে একটা রাউন্ড ফিগার হয় এই লিভ গুলা স্যার। হ্যাঁ, এই লিঙ্কগুলো রাউন্ড ফিগার হয়, সেটা প্রথম ক্লাসে একটু দেখাইছিলাম, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসের 3 ফেজে, এবং সেটা রাউন্ড জি ফিগার স্যার। হয়। আর এখন রাউন্ড ফিগার আমরা করে থাকি আর কি। রাউন্ড ফিগার করার থাকার পিছনে কিছু কারণ আছে আর কি। হ্যাঁ, কারণগুলো হলো জি স্যার। আমাদের প্রপারলি বা পারফেক্টলি কোর এরিয়াটা ব্যবহার করা আমাদের যতটুকু দরকার সেটা, এবং আরেকটা ব্যাপার হলো আমরা যখন ওখানে কয়েলিং করি তখন এলটি কন্ডাক্টরগুলো মোটা হয়, সেগুলো বেন্ড করাটা অনেক টাফ একটা ব্যাপার। সেটা বিষয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যখন একটা
ক্রস সেকশনাল এরিয়াটা যদি স্কোয়ার হয় তখন যদি আমরা উইন্ডিংটা করতে যাই তখন উইন্ডিংটা করতে গেলে দেখেন এই মাঝে কিন্তু গ্যাপ থাকতেছে, তাই না? এই যে এই জায়গাগুলো কিন্তু গ্যাপ থাকতেছে, মানে অতিরিক্ত কভার কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে, তাই না? আমাদের এটা তো দরকার নাই। আমার কোর কি রকম ব্যবহার করতে হবে সেটা তো ইম্পর্টেন্ট না, কোরের মূল ব্যাপার হলো কোরের সাইজটা। তো এই জন্য আমরা এটাকে কি করে দিলাম, এই স্কোয়ার কোডটাকে স্ট্যাম্পিং করার মাধ্যমে রাউন্ড করে দিলাম। বুঝলে, স্টেপ ছাড়া তো এটা রাউন্ড করতে পারবো না, যেহেতু হলো এটা হলো কিসের, এটা হলো পাতলা পাতলা শীটের তৈরি আর কি। হ্যাঁ, এই জন্য রাউন্ড করে দিলাম। তখন এই রাউন্ড করার পর এর উপরে কয়েলটা পেঁচাচ্ছি, তখন দেখেন এই কয়েলটা একদম কাছাকাছি চলে আসতেছে না? এই যে তখন এই কয়েলটা কিন্তু আমরা যখন উইন্ডিং করবো এই একদম পাশ দিয়ে আমরা এটাকে পেঁচাইতে পারতেছি, তার মানে কপার কিন্তু সেভ হচ্ছে। আমাদের ব্যাপার হলো কপারের লেন্থ যদি বেড়ে যায়, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তখন আমরা কি করতেছি, আমাদের কিন্তু টার্নের লেন্থ কত হবে পার টার্ন ভোল্টের জন্য সেটা কিন্তু গুরুত্বপূর্ণ না, কারণ আমাদের লেন্থ যাই হোক না কেন প্রত্যেকটা টার্নের জন্য আমরা সেম ভোল্টেজই পাবো। হ্যাঁ, এটা একটা ব্যাপার, ট্রান্সফরমার এই জিনিসটা মেনে চলে। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এই জিনিসটি ছিল যে আমার লেন্থের কারণে আমার কি বাড়বে কিনা, ওইটা বাড়বে না, তাই না স্যার? আমার এখানে ভোল্টেজ নির্ভর করছে টার্নের উপরে শুধুমাত্র। হ্যাঁ, এবং লেন্থের কারণে যেটা হবে এফিসিয়েন্সি আমাদের কমে আসবে, কারণ এটা রেজিস্ট্যান্স বেড়ে যাবে আর কি, লস বেশি হবে। আচ্ছা আচ্ছা এটা থ্যাংক একটা ইউ ব্যাপার। স্যার। তো এগুলো ট্রান্সফরমার আরেকটা স্যার, ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্যার, যে ট্রান্সফরমার স্যার আমরা যেমন বইতে পড়লাম যে আকৃতির কোডটা এবং আকৃতির এগুলা, বাট আমি এক জায়গায় দেখছিলাম যে স্যার সেটা হচ্ছে যে এই কোড গুলাকে হচ্ছে সবগুলাই আকৃতির কাটে, অনেক জায়গায় মাঝখানেটা করার জন্য একটা ভিন্স কাটিং দেয়, এটা ওটার মাঝখানে আপনার কোডটা বসায়, মানে এই বা এই ধরনের মডেল ইউজ করে না স্যার, মানে বলতেছে যে ওইটাতে আপনার যেটা ইফিসিয়েন্সি নাকি আপনার বেটার পাওয়া যেটা যায়। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা হলো আসলে মানে ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার। হ্যাঁ, হ্যাঁ, থ্রি ফেজের ট্রান্সফরমার যে কাটিং গুলো আসে আমাদের, স্যার এইটাকে এ কোর বলে। এই দুইটা এ কোর, সাইড কোর যেটা, আর উপরে টপ আর নিচে যেটা থাকবে সেটাকে সি কোর বলা হয়, আর এইটাকে মাঝখানেটাকে মিডলটাকে বি কোর বলা হয়। এইভাবে কাট করা হয়। হ্যাঁ, এই কাটগুলো এগুলোকে মাইটার কাট বলে। হ্যাঁ, এগুলোকে মাইটার কাট। মাইটার কাট বলতে হলো কি, অ্যাঙ্গেল গুলো 45 এ থাকবে, জয়েনের যে জায়গা, মাইটার, স্যার মাইটার এটা কাট না স্যার? মাইটার কাট। হ্যাঁ, মাইটার কাট। হ্যাঁ, এই কাট এইগুলো বলে। দেন এখানে আমি যে মিডলটা বলি মাইটার উইথ ভি। হ্যাঁ, ভি কাট। ভি কাট কোনটা, এই যে মিডলের এই কাটটাকে ভি কাট বলা হয়। হ্যাঁ, বুঝতে পারছি। তো এই যে জিনিসটা, এটা হলো এখানকার জন্য খুব ট্রান্সফারের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হলো মূলত ওই যে ফ্লাক্সে যখন ক্রস করবে সেটা যেন তার লাইনটা যেন বরাবর থাকে। হ্যাঁ, এখানে যদি আমরা এটা না ব্যবহার করে এখানে যদি এরকম করতাম, যে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা এটাকে এইভাবে করে দিতাম যে এটা এরকম আছে, এইটাও আই, এইটাও আই, বুঝতে পারছি, তখন হবে কি এখানকার যে আমরা লাইনটা আছে সেটা কিন্তু এইভাবে যে এখানকার গ্রেন গুলো পাচ্ছে না, মানে এগুলো তো গ্রেন ওরিয়েন্টেড আর কি। হ্যাঁ, মানে ছোট ছোট সিলিকন দানা আর কি, বালুকণা আর কি। হ্যাঁ, তো এইটা যখন এভাবে না পায়, আগেরটা কি রাউন্ড পাইতো, পাশেরটা পেয়ে যেত, মানে আমাদের ওই যে ম্যাগনেটিক টাইনি পোল আর কি, মানে এই যে গ্রেন গুলা প্রত্যেকটা নর্থ অ্যান্ড সাউথ, নর্থ অ্যান্ড সাউথ, নর্থ অ্যান্ড সাউথ এইভাবে ওরিয়েন্টেশন থাকে। তো এই যখন ফ্লাক্স লাইন গুলো ট্রাভেল করে ম্যাগনেটিক সার্কিটের মধ্যে দিয়ে, যেটা ম্যাগনেটিক সার্কিটের ফ্লুইড আর কি, তো সেটা তখন আসলে দেখা যায় যে বিষয়টা হলো এটা এই 90 ডিগ্রিতে ক্রস করে, 90 ডিগ্রিতে ক্রস করলে সেখানে লসটা বেশি হয়। যখনই আমার এই কোনাকুনি থাকে 45 ডিগ্রিতে থাকে তখন ওই লসটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, ট্রাভেলিং লস আর কি। হ্যাঁ, যখন এই ট্রাভেল করবে তখন যে লসটা কমে আসবে, এটার আলাদা ব্যাখ্যা আছে, এগুলো ওই মানে ওই ডিজাইন অ্যানালাইসিসের বিষয়। তারপর আপনি একটু জানার আগ্রহ ছিল বিধায় আমি আসলে একটু শেয়ার করলাম। স্যার থ্যাংক ইউ স্যার। মানে এগুলো কিছু না, এর ভিতরে আরো অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, এগুলো ডিজাইনিং এর জি পার্ট, স্যার, আপনার আমি ডিজাইনের। হচ্ছে স্যার ওই যে
হ্যাঁ ওই যে স্যার পাওয়ারম্যান বাংলাদেশ লিমিটেড আছে না স্যার, হ্যাঁ ট্রান্সফরমার, হ্যাঁ। ওই স্যার ওদের ওখানে স্যার ইন্টার্নশিপ করছিলাম, কিন্তু ও এই আচ্ছা। জায়গাগুলো আমি পুরোপুরি ক্লিয়ার না স্যার আর কি। না এগুলো তো এই আসলে জন্য স্যার বুঝতে পারছি, এগুলো আসলে আমি মনে হয় একটু হুম, এই জিনিসগুলো সবসময় আলোচনা আসবে না। এখন দেখেন এই ম্যাথটা আরো মজার। এই ম্যাথটা আমরা করতে গেলে ম্যাগনেটিক সার্কিটের কিছু ফ্লেভার পাবো, রিয়েল ট্রান্সফরমার ম্যাগনেটিক সার্কিটের কিছু ফ্লেভার আমরা এই ম্যাথটা থেকে পাবো। যদি আমাদের ক্লাস টাইম মানে বেশ ভালোই বেশি হয়ে যাচ্ছে, করাচ্ছি 4-5টা ম্যাথ, কিন্তু তাতে আমাদের এত সময় লেগে যাচ্ছে। এর মূল কারণটা হলো যে আমরা আসলে এই ম্যাথগুলো ভেঙে ভেঙে করার চেষ্টা করছি আর কি, এবং বাস্তবিকভাবে বোঝার চেষ্টা করছি। আমরা তো ম্যাথ শুধু যে আমি পরীক্ষায় দেবো শেষ ওই পর্যন্ত ওইরকম না, আমাদের ম্যাথ করতে হবে যেন আমরা এটা পরবর্তীতে ব্যবহার করতে পারি আমাদের ডিজাইনের সময়। যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, কখন কোনটা লাগে সেটা তো বলা যায় না। তো এখানে দেখেন আমাদের যে ডাটাটা আছে, আমাদের সবার কি ক্লাস কি ভালো লাগতেছে? আমরা এখানে 9 জনের মতো আছি, জি স্যার। সবাই তো বুঝতেছি, কেউ তো বোর ফিল করছি না। অবশ্যই প্রশ্ন করবেন, এই জিনিসগুলো আমাদের জানার। আসলে আমরা অঙ্ক তো এগুলো করে আসছি, এগুলো বিকে মেথার বই অঙ্কগুলো খুব মানে সবাই করে আসছে, কিন্তু আমার মনে হয় না এবার বাস্তব অনুধাবন করে কেউ করতে পারছেন বা ক্লাসে করানো হয়েছে। হুম, এটা একটা ব্যাপার। তো এটা হলো মূল কারণ যে আমি যে ট্রান্সফার নিয়ে ডিজাইন করতে পারি বা করছি, তো এই বিষয়টা হলো ওখান থেকেই আসছে আর কি। তো আমাদের এখানে দেখেন আমরা ম্যাথটা একটু পড়ি, সিঙ্গেল ফেজ কোর টাইপ। আমাদের ট্রান্সফর্মার দুই ধরনের, হ্যাঁ, মূলত কনস্ট্রাকশনের উপরে ভিত্তি করে, কোর টাইপ, শেল টাইপ। আমরা ইউপিএস আইপিএস এর জন্য যে ট্রান্সফর্মার গুলো ব্যবহার করে থাকি, হ্যাঁ, এই যে যেটা কিছুক্ষণ আগে আমি দেখাইলাম, ই শেপ, ই শেপের যে আমাদের কোডটা ছিল, এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইটা হলো আমাদের শেল টাইপ। শেল বানানোটা মনে হয় ভুল লিখলাম না? শেল স্প্রিংটা কিরকম হবে? এস এস, আমাদের ট্রান্সফর্মার হলো মূলত শেল টাইপ আর কি। হ্যাঁ, আমি যদি এটা বাংলায় লিখে দিই, একটু লিখলাম শেল টাইপ। হ্যাঁ, শেল টাইপ ট্রান্সফর্মার, ওকে। তো সেটা আমাদের এখানে আই থাকবে, আর এটা হলো আই কোর, আর এটা হলো ই কোর। এইটাকে আমরা বলবো শেল টাইপ ট্রান্সফর্মার। কেন না, কারণ আমাদের এখানে কয়েলটা দেখেন, আমাদের এখানে যে কয়েলটা থাকবে, কয়েল যেটা যেটা থাকবে সেই কয়েলটা কিন্তু আমাদের এই মিডল কোরের উপর ওয়েন্ড করা থাকবে। হ্যাঁ, এই যে এখানে দ্যাট ইজ পুরো কয়েলটাই কিন্তু কোর দিয়ে ঘেরা। যেটা প্রাইমারি এবং এটা ধরলাম প্রাইমারি এবং এটা হলো সেকেন্ডারি, দুইটাই কিন্তু আমাদের কোরের উপরে থাকে, মানে চারপাশে কোর থাকবে আর কি। এই জন্য এটাকে বলা হয় এই শেল টাইপ। হ্যাঁ, শেল টাইপ মনে হয় SHEAL, শেল টাইপ এরকম মনে হয়, না ডাবল এল আছে কোথাও একটা, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আমি স্পেলিংটা এই মুহূর্তে এক্স্যাক্টলি মনে করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে আমাদের এটা এটা আমাদের এই 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 আমাদের যত ইউপিএস আইপিএস যত ট্রান্সফর্মার আছে সেগুলোকে আমরা সেল টাইপ বলবো। আর কোর টাইপের যে ট্রান্সফর্মার, যেটা আমরা ওই যে যেটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম, আমি আই শেপের এটা দিয়ে ডিজাইন করি। মানে একটার পর একটা সাজানো। তাহলে এখানে আমরা কয়টা লিম্ব পেলাম টোটাল? এখানে আমরা ও, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, এটা এইভাবে না, এটা আসবে এখানকার আইটা একটু বাড়ানো থাকবে, মানে এটা আবার আরেক ধরনের ডিজাইন। কিছুক্ষণ আগে ভি শেপটা দেখালাম না, এটা আবার আই শেপের একটা ডিজাইন। এখানে অনেকগুলো কোড থাকে, মানে সি এর থাকে দুইটা পার্ট, দুইটা টুকরা থাকে, এটা আবার এক ধরনের ডিজাইন। আচ্ছা, তো এখানে আমাদের লিম্ব আসলো কয়টা? একটা, দুইটা, তিনটা। এইটার উপরে আমার কয়েল থাকবে প্রাইমারি সেকেন্ডারি ফেজ 1, এটার উপরে কয়েল থাকবে প্রাইমারি এন্ড সেকেন্ডারি ফেজ 2, এটার উপরে কয়েল থাকবে প্রাইমারি এবং সেকেন্ডারি ফেজ 3। হ্যাঁ, ফেজ 1, ফেজ 2, ফেজ 3।
তো এখানে দেখেন কোরকে আপনার চারপাশে বাউন্ডারি দিয়ে রাখছে কে? কয়েল। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে কোর টাইপ। হ্যাঁ, আমাদের যে ট্রান্সফর্মারটা তাহলে সেটা হলো এরকম, কিন্তু এটা তো আমি 3 ফেজ দেখাইলাম, এখানে 3 ফেজ না, এটা হলো সিঙ্গেল ফেজ। হ্যাঁ, তো এই ছিল মূলত ব্যাপার। তো এই যে কোর টাইপ ট্রান্সফর্মার হ্যাজ, এটা হলো কোর টাইপ। তো হ্যাজ 400 টার্নস। হ্যাঁ, 400 টার্নস এখানে বলা আছে কত ইন দ্য প্রাইমারি। হ্যাঁ, n1 ইকুয়াল 400 টার্নস, and the cross sectional area of the core is 60 সেন্টিমিটার। ক্রস সেকশনাল এরিয়া এক্স্যাক্টলি বলা আছে এখানে, এ দেওয়া আছে কত আমাদের 60 cm। তাহলে এটাকে আমাদের নিয়ে যেতে হবে কিসে? মিটারে। তাহলে মিটারে নিতে গেলে আমাদের কি করতে হবে? 60 ডিভাইড বাই 100 ইন্টু 100 কত আসে তাহলে এটা ক্যালকুলেশন করলে 60 ডিভাইড বাই 100 ইন্টু 100, এইটা করলে আমাদের আসে যে ডাটাটা আমরা পাই স্যার 0.006। হ্যাঁ 0.006। ধন্যবাদ, -3 আর কি। হ্যাঁ 10⁻³ তো এত মিটার স্কোয়ার। হ্যাঁ, মিটার স্কোয়ার। ধন্যবাদ। তো পরবর্তীতে আমরা এটা পেয়ে গেলাম, তো এটা আমরা যেহেতু পেয়ে গেলাম কোর টাইপে, এখানে ডাক্তার দিই। আচ্ছা গেল এটা পার্সোনাল এরিয়া এন্ড ইটস ম্যাগনেটিক লেন্থ কত বলা আছে হলো 0.8 মিটার। ম্যাগনেটিক লেন্থ হলো এল 0.8 মিটার। ম্যাগনেটিক লেন্থ বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? এই যে আমরা যদি কোর টাইপের এটা নিই, ধরেন এরকম নিলাম, যেহেতু এটা কোর টাইপ আর কি। হ্যাঁ, তাই কোর টাইপের বিষয়টা হলো কি লিম্বের উপরে থাকবে। হ্যাঁ, তো লিম্বের উপরে যদি থাকে তো এরকম, এইটা একটা লিম্ব, এইটা একটা লিম্ব। তো এইটার এই লেন্থ বলতে এই লেন্থটা বোঝানো হয়েছে। আমি ডিফারেন্ট কালার ব্যবহার করি। এই যে এই লেন্থটা বলা হয়েছে, এইটাকেই বলা আছে ম্যাগনেটিক লেন্থ, এত মিটার। হ্যাঁ, এইটা ইকুয়াল আমাদের কত বলা আছে এখানে 0.8 মিটার, এই ডাটাটা। তারপর আমাদের এটা বলা থাকলো, তারপর আমাদের কি প্রাইমারি ভোল্টেজ ইজ এত, V1 ইকুয়াল 500 ভোল্টস, ফ্রিকোয়েন্সি ইকুয়াল 50 হার্টজ। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ডেন্সিটি? ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটি। হ্যাঁ, ফ্লাক্স ডেন্সিটি দ্যাট মিন্স আমাদের বিটা ইকুয়াল হোয়াট ইন দ্য কোর। হ্যাঁ, কোরের মধ্যে ফ্লাক্স ডেন্সিটি অ্যাজিউমিং দ্য রিলেটিভ পারমিবিলিটি। রিলেটিভ পারমিবিলিটি 2000। হ্যাঁ, রিলেটিভ পারমিবিলিটিকে আমরা প্রকাশ করব মিউ আর দ্বারা, মিউ আর দ্বারা। পারমিবিলিটি তো আমরা বুঝি তাই না? বুঝি কিনা পারমিবিলিটিটা? রিলেটিভ পারমিবিলিটির কোনো একক থাকে না। অ্যাট দিস ফ্লাক্স ডেন্সিটি, ওই ফ্লাক্স ডেন্সিটিতে এর পারমিবিলিটি হলো এত। ক্যালকুলেট দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট, তার মানে হলো আইএমটা বের করতে হবে। একটু কনফিউশন মনে হচ্ছে না অঙ্কটার মধ্যে? দেখেন মানে ডাটা দেওয়া আছে ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি আমরা কোন সূত্রটা ব্যবহার করবো সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে একটু ব্যাপার আছে। তো দেখেন এই ম্যাথটা অনেকটা মজার এবং প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই ম্যাথটা আমরা এটার পরেই কিন্তু আমাদের আর একটা ম্যাথ থাকবে, সেটা করলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। তো এখানে এই বিষয়টা একটু খেয়াল করেন, যে আমাদের এখানে টার্ন দেওয়া আছে, আমরা টার্ন পেলাম। তারপর আমাদের এরিয়া দেওয়া আছে, সেটা আমরা মিটারে নিয়ে আসলাম। লেন্থ দেওয়া আছে, সেটা দিয়ে আমরা লেন্থ বের করে নিলাম। ভোল্টেজ দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। ফ্লাক্স ডেন্সিটি বের করতে হবে, রিলেটিভ পারমিবিলিটি দেওয়া আছে এবং আইএমটা আমাদের সেখান থেকে ফাইন্ড আউট করে নিতে হবে। হ্যাঁ, তো এখন একটা ব্যাপার আমাদের এখান থেকে যেটা বের করতে হবে, ফ্লাক্স ডেন্সিটি যেহেতু আমরা বের করব, অবভিয়াসলি আমাদের এই সূত্রটাই ব্যবহার করতে হবে। হ্যাঁ, E1 ইকুয়াল 4.445
এম ফাই এম আর হলো আমাদের এখানে n1 ফ্রিকোয়েন্সি। তো এখন আমরা এখানে আমাদের যে বিষয়টা দেওয়া আছে এরিয়াটা বলা আছে, তাই না? কি বলা আছে আমাদের? এরিয়াটা কিন্তু এখানে আমাদের বলা আছে, এটা একটা আমাদের এখানে বিষয়। হ্যাঁ, তো এখানে আমরা যেই কাজটা আমরা এখানে এখন করব, যে আমাদের এখানে মূলত বের করতে হবে এই যে বিএমটা বের করতে হবে, বি ম্যাক্সিমাম, বিএমটা ফ্লাক্স ডেনসিটি, বিএমটা বের করতে হবে। তো বিএমটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের কি লাগে? আমরা জানি, আমরা যে সূত্রটা জানি, বিএম ইকুয়াল আমরা যদি লিখতে পারি, সেই লিখতে আমরা কিভাবে লিখি? ফাই এম ডিভাইড বাই হলো এ, তাই না? এরকম লিখতে পারি। তাহলে আমরা এখানে ফাই এম পরিবর্তে আমরা কি লিখতে পারি? বিটা এম ইন্টু এ, এই জিনিসটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এটা এটা রিপ্লেস করে ফেলি, এটা লিখে 0.44 ফাই এম, ফাই এম এর পরিবর্তে লিখবো আমরা বিটা এম এ এন ওয়ান এফ, তাই না? এটাকে আমরা ই1 লিখি। তাহলে এটা আমরা ফার্দার সিম্পলিফাই করলে আমরা কি বের করবো? এখান থেকে আমাদের টার্গেট হলো বিএমটা বের করা। হ্যাঁ, এই যে আমাদের এখানে বিএমটা চাইছে, সেটা বিএমটা লেফট সাইডে নিয়ে আসি। বিএম ইকুয়াল আমাদের কি আসবে? ই1 ডিভাইড বাই হলো 4.44 ইন্টু এ ইন্টু n1 ইন্টু হলো এফ। তাহলে আমার কাছে নেসেসারি সব ডাটাই কিন্তু আমাদের আছে, আছে না? বাকি আছে কোনোটা? আমাদের এ কিন্তু আছে, তাই না? তার মানে সবই আছে। তাহলে ই1 আমাদের কত ছিল? 500 কিন্তু বলা ছিল। হ্যাঁ, 500 বলা ছিল। নিচে হলো 4.44। এরিয়া আমরা কত পেয়েছিলাম? 0.6, 0.006। আর আমাদের এখানে যে বিষয়টা ছিল, n1 কত ছিল আমাদের? n1 আমাদের ছিল হলো 400 টার্নস, 400 টার্নস। এটা আমরা না লিখে এখানে সেটা লাগবে না। আচ্ছা, এটা আমরা একটু বাড়িয়ে দিলাম। আর হলো আমাদের ফ্রিকোয়েন্সি হলো কত ছিল? ফ্রিকোয়েন্সি আমাদের বলা ছিল, ফ্রিকোয়েন্সি হলো এই যে 50 হার্টজ, 50 হার্টজ। তো তার মানে এটাকে যদি আমরা করি, এখানে এই হার্টজ দরকার নেই। 0.94 হ্যাঁ, 0 পয়েন্ট কত? 94 0.94, 0.938, 0.94 আসে এটা ক্যালকুলেট করলে? 938 938, হ্যাঁ 938, থ্যাংক ইউ। 0.938 এটা হলো ওয়েভ আমাদের কি ডেনসিটি, তার মানে কি আসবে? ওয়েবার পার মিটার স্কোয়ার, তাই না? ইউনিট। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে ফ্লাক্স ডেনসিটিটা খুব সহজেই বের করে নিলাম, কিন্তু এখন আমাদের মূল ব্যাপার হলো এই যে ম্যাগনেটাইজিং কারেন্টটা কিভাবে বের করব। এই যে এখানে ম্যাগনেটাইজিং কারেন্টটা চাইছে না, এই জিনিসটা বের করতে গেলেই আমাদের সেই আগের সার্কিটে চলে যেতে হবে। দেখেন এই পার্টটাই খুব মজার এখানে। হ্যাঁ, তাহলে আমি এখানে একটু ছোট করে রাখার চেষ্টা করি। তো এখানে আমরা যে জিনিসটা জানি, প্রাইমারি এম এম এফ সমান সমান ফ্লাক্স ইনটু রিলাক্ট্যান্স, ফ্লাক্স ইনটু রিলাক্ট্যান্স, আর ই এল ইউ সি রিলাক্ট্যান্স। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমরা এই প্রাইমারি এমএমএফ সমান সমান এই যে এখানে প্রাইমারি এমএমএফ সমান সমান হলো ফ্লাক্স ইনটু রিলাক্ট্যান্স, এই বিষয়টা জানি। কিন্তু এটা যে জানি ঠিক আছে, কিন্তু বুঝবো কিভাবে যে আসলে এইটাই এইটা? তো সেটা একটু দেখে আসি। এই যে পারমিবিলিটির কথাটা বললাম, সেই পারমিবিলিটিটা আমাদের এখানে সুন্দরভাবে বলা আছে। এই বই কিন্তু আপনাদের দেওয়া আছে।
এখন আমাদের এই যে রিলাক্টেন্সটা দেখেন, আমাদের রিলাক্টেন্সের সূত্র কিন্তু এইটা, তাই না? এই যে রিলাক্টেন্স কিন্তু আমাদের এখানে বলা আছে যে রিলাক্টেন্স হলো, আমরা রেজিস্ট্যান্স জানি কি, আর ইকুয়াল রো এল বাই এ, এটা জানি না? যেটা আমরা রেজিস্ট্যান্সের জন্য যেটা জানি, এই যে এখানে যেটা লেখা আছে। আর রিলাক্টেন্সের জন্য কি আসে দেখেন, আর ওইটাই লিখছে, কিন্তু এটা হলো পেঁচানো আর কি। হ্যাঁ, এইটা তো এদিকে এই পেঁচানো আছে, সমান সমান হলো এল মিউ ভাগ এ। আপনারা ব্যাপারটা বুঝতে পারছে? এটাকে আর একটু সুন্দরভাবে উপস্থাপন করে দিই আমি, অনেক মজার একটা বিষয়। ভালো লাগবে বিষয়টা, একবার একটু শিখে নেন, এই জিনিসটা কোথাও পাবেন না, মানে আমি যেটা দিচ্ছি সেটাই। আচ্ছা, এই রোটা হলো কি, রেজিস্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি হবে কি, ওয়ান। কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি হবে কি 1/ρ, হবে না? তাহলে এই যে আর ইকুয়াল কি আমরা লিখতে পারি, এই জিনিসটা একটু নোট রাখেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, আর ইকুয়াল কি আমরা একটু খাতা কলম থাকলে লিখে রাখেন, এটা কোথাও পাবেন না, আমি লিখে দিচ্ছি আর কি। তো এটা আমরা এটা এটা লিখতে পারি, তাই না? এখানে লেন্থ ডিভাইড বাই এরিয়া, এটার সাথে লিখতে পারি 1/কন্ডাক্টিভিটি। এটা লিখতে পারি। আর রিলাক্টেন্সের বেলায় দেখেন, এরিয়া সমান সমান আমাদের এখানে ভুল করে লিখলাম, এরিয়া ইন্টু হলো 1/পারমিয়াবিলিটি। এটা হলো আমাদের পারমিয়াবিলিটি। বুঝতে পারছি বিষয়টা? দেখেন সিমিলার না বিষয়টা, কত সুন্দর মজার একটা বিষয়, দেখেন একদম সহজে মনে থাকবে। আর ইকুয়াল লেন্থ বাই এরিয়া, দেখেন এটা হলো ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট, আর এটা হলো ম্যাগনেটিক সার্কিট। ম্যাগনেটিক সার্কিট, হ্যাঁ। তো এই দেখেন দুইটাই কিন্তু লেন্থ এরিয়া ঠিক আছে, আর দুইটাই কিন্তু দেখেন এটা হলো কন্ডাক্টিভিটির ইনভার্স, আর এটা হলো পারমিয়াবিলিটির ইনভার্স। মানে কন্ডাক্টিভিটি কি, কত সহজে এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে, আর পারমিয়াবিলিটি কি, কত সহজেই এটার মধ্যে দিয়ে ফ্লাক্স প্রবাহিত হতে পারবে। বুঝতে পারছি? খুব সহজ একটা বিষয়, কিন্তু জাস্ট এটা সামনে পড়লো বিধে আমি দেখাই দিলাম আর কি। খুব মজার একটা বিষয় না, যে ম্যাগনেটিক সার্কিট আর ইলেকট্রিক সার্কিটের মধ্যে রিলেশন। সবাই কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, খুবই মজার একটা বিষয়। তো আমরা মূলত যেখানে আসছি, যে আমরা মূলত এই পার্টটা একটু দেখেন, এই পার্টটা হলো আমাদের এফেক্ট ইকুয়াল কজ বাই অপোজিশন। সবসময় মনে রাখবেন ইফেক্ট, আমাদের ম্যাগনেটিক সার্কিটের ইফেক্টটা আমাদের কিরকম, আমরা যদি ইলেকট্রিক সার্কিটের বেলায় নিই, সেটা হলো কি আই, কারেন্ট ফ্লো হচ্ছে, কেন, ভোল্টেজ দিলাম, তার রেজিস্ট্যান্স আছে, ইলেকট্রিক সার্কিট, তাই না? ম্যাগনেটিক সার্কিটের বেলায় কিরকম ইফেক্ট হলো কি, ইফেক্ট হলো আমাদের ফ্লাক্স, হ্যাঁ, ওইটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি, এরকম এরকম এফ আর কি। হ্যাঁ, এফ দ্বারা প্রকাশ করি, এটাকে আমরা এমএমএফ বলবো, যেটা ফ্লাক্স যেটা ইয়ে প্রডিউস হবে, সরি ভুল বললাম, এখানে আমাদের ফ্লাক্সটা আসবে ম্যাগনেটিক সার্কিটের ফ্লুইডকে ফ্লাক্স ফাই
কেন পাবো? এমএমএফ আমরা যেটা দিচ্ছি, এই যে এমএমএফ এর ইয়েটাল সিম্বলটা দেওয়া আছে, এরকম আর কি একটা এফ, এই যে এফ এর সিম্বলটা এখানে দেওয়া আছে। আর অপোজিশন হলো কি রিলাক্টেন্স, কিছুক্ষণ আগে যেটা দেখলাম। তাহলে কি আমাদের এটা সিমিলার হইলো না? ম্যাগনেটিক সার্কিট, ইলেকট্রিক সার্কিট, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তো এটা যদি পেয়ে যাই, দেখেন এটা দিয়ে আমরা এখান থেকে মূলত ব্যবহার করছি কি, পেয়েছি কি, এই যে ওই সূত্রটা লিখলাম, এখান থেকে আমরা পেয়েছি এইটা। এইটাই হলো আমাদের এখানকার এই যে প্রাইমারি এমএমএফ। বুঝতে পারছি বিষয়টা? তাহলে প্রাইমারি এমএমএফ সমান সমান আমাদের, আমরা এখানে কি লিখলাম, ফ্লাক্স ইনটু রিলাক্টেন্স, ফ্লাক্স ইনটু রিলাক্টেন্স। হ্যাঁ, প্রাইমারি এমএমএফ যেটাই পেলাম সেটা আমরা ফ্লাক্স এবং রিলাক্টেন্সের গুণফল যে বিষয়টা, সেই বিষয়টাই কিন্তু এখানে ফুটে উঠছে। দেখেন এখানে তো এনআই দিয়ে লিখছে, হ্যাঁ, যে আমরা অ্যাম্পিয়ার টার্ম দিয়েও লিখতে পারি। আর এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি, দেখেন যে আমাদের এখানে এফ আমরা যদি এটা নেই, সমান হলো পাই আর হলো পাই আর কি, হ্যাঁ, এটা আমরা এখানে লিখতে পারি এফ ইকুয়াল। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এই যে রিলাক্টেন্স, আমরা ফ্লাক্স ইনটু রিলাক্টেন্সের গুণফলই কিন্তু আমাদের মূলত হলো এফ। আবার এফ সমান সমান আমরা লিখতে পারি অ্যাম্পিয়ার টার্ন। এই দুইটা জিনিসই কিন্তু আমরা লিখতে পারি। হ্যাঁ, এই দুইটা জিনিসই কিন্তু আমাদের ট্রু। তো সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে ম্যাথে আমরা লিখতেছি। দেখেন এটা আমরা লিখবো, এটাকে যদি আমরা ইকুয়েশন ফরম্যাটে লিখি, তাহলে এখানে দেখেন, এখানে আমরা লিখবো in1 ইন্টু IM মানে হলো ম্যাগনেটাইজিং কারেন্ট যেটা নিচ্ছে, যেহেতু ম্যাগনেটিক সার্কিট, mx। আর এখানে আমরা যেটা ফ্লাক্সের পরিবর্তে লিখবো, আমরা এখানে লিখবো ওই যে আমরা বলছিলাম ফ্লাক্স হলো কি ফাই এম। আর রিলাক্টেন্সের পরিবর্তে আমরা কি লিখবো, রিলাক্টেন্সটা আমরা লিখবো হলো এইভাবে রিলাক্টেন্স। তো এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই করে, এই যে কিছুক্ষণ আগে রিলাক্টেন্সের সূত্রটা দেখে আসলাম না, এটাকে আমরা ফার্দার সিম্পলিফাই, এটা এইভাবে না, এইভাবে লিখে ফেলি, সমান দিয়ে লিখে ফেলি। এখানে আমরা লিখবো ফাই এম। আর এইটার পরিবর্তে কি লিখবো, এটার পরিবর্তে লিখবো, আপনারা দেখেন এখানে এটার পরিবর্তে আমরা লিখবো এই যে রিলাক্টেন্স, এটা আমরা লিখলাম না, এই যে রিলাক্টেন্স, এটা লিখবো আর কি। এই এলটা আমাদের এখানে থাকবে, এরিয়াটা থাকবে, মিউটা থাকবে, এটার জন্য আমরা এটা লিখবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখি, তাহলে এটার সাথে আমাদের আসবে হলো এল ডিভাইড বাই এ মিউ নট মিউ আর। মিউ নট মিউ আর কেন লিখলাম, কারণ হলো কি আমাদের এখানে রিলেটিভ পারমিয়াবিলিটি দেওয়া আছে। হ্যাঁ, মানে রিলেটিভ পারমিয়াবিলিটি হলো কত গুণ, এয়ারের কত গুণ, সেই এয়ারের পারমিয়াবিলিটি হলো এটা মিউ নট। আর কত গুণ এয়ারের, সেটা হলো 2000 টাইমস আর কি, অনেক বেশি, এটার জন্য মিউ আর। হ্যাঁ, তো এটা আমরা লিখে দিলাম, এইভাবে লিখলাম। তো এইভাবে লেখার পর এখান থেকে আলটিমেটলি আমরা বের করব হলো আইএমটা বের করবো আর কি। হ্যাঁ, তো আইএমটা যদি আমরা এখানে সূত্রগুলো বসানোর পর ফার্দার ক্যালকুলেশন করি, যেমন মিউ আর এর ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া নাই, তো মিউ আর এর ভ্যালুটা যদি আমরা একটু এখানে মিউ নট এর ভ্যালুটা যদি লিখে নিই, সেটা হলো 4 পাই ইন্টু 10⁻⁻⁷। হ্যাঁ, 10⁻⁻⁷ এইটা। হ্যাঁ, মিউ নট যেটা। তো মিউ নটের ইউনিটটা আমরা যদি এখানে একটু দেখে নিই, আপনারা একটু খেয়াল করেন, মিউ নটের যে ইউনিটটা ছিল, এই যে আমাদের ইউনিট, এটা ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। মিউ নটের ইউনিট আছে, কিন্তু আমাদের মিউ আর এর কোনো ইউনিট থাকবে না, ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার, এটা হলো এটার ইউনিট। তো যাই হোক, এটা ছিল এটা। তো এইটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করে কি বের করব, আইএমটা বের করব। হ্যাঁ, তো
তো আমি এখানে যেহেতু জায়গা স্বল্প তাই জন্য আমি ভ্যালু আর না বসায় ডাইরেক্ট আইএমটা বের করে আইএম এর রেজাল্টটা লিখে দিচ্ছি আর কি। আইএম ম্যাক্স, আইএম ম্যাক্সটা আমাদের আমরা যেটা পাবো ক্যালকুলেশন করার পরে ভ্যালুগুলো একটু বসায় নেবেন সবাই। আইএম ম্যাক্সটা আমরা পাচ্ছি কত, 0.747 অ্যাম্পিয়ার, আর 7 অ্যাম্পিয়ার এটা গেল। তাহলে এটা হলো ম্যাক্সিমাম কারেন্ট, তাহলে আরএমএস ভ্যালুটা কত আসবে, আই আর এম এস, তো আরএমএস ভ্যালুটা আসবে কত, 0.747 ডিভাইড বাই হলো এখানে আমরা কত লিখবো, √2 দিয়ে ভাগ করে দেবো আরএমএস বের করতে হলে। তাহলে এইটা যদি করি তাহলে এটা আমরা লিখি, এটা কই লিখবো, জায়গা তো নাই, আচ্ছা এখানে লিখি। আচ্ছা এখানে লিখি, তো এখানে যদি আমরা লিখি তাহলে দেখেন আরএমএসটা আমরা যদি ক্যালকুলেট করি ভাগ করে দিই তাহলে আসতেছে কত, 0.528 স্যার। হ্যাঁ 528 অ্যাম্পিয়ার। তাহলে অঙ্কটা কি মানে দেখেন অঙ্কটার একটা অঙ্ক, কিন্তু এই অঙ্কটা করতে যেয়ে আমাদের কত কিছু জানতে হলো বা কত কিছু বুঝতে হলো, তাই না? তো এটা কি কঠিন লাগছে বিষয়টা? না যে আমাদের মূলত এখানকার ধরতে হবে যে ম্যাগনেটিক সার্কিটে কি দেওয়া আছে, এই যে আমরা এখানে লেন্থটা যেহেতু দেওয়া আছে তার মানে হলো লেন্থ দেওয়া ছিল, এরিয়া দেওয়া ছিল, মানে এই যে ডাটাগুলো দিয়ে আমাদের প্রথমে একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস, এখান থেকে আমরা এটা লিখতে পারলাম যে প্রাইমারি এমএমএফ সমান সমান হলো, সেটার সূত্রটা কি ছিল, ফ্লাক্স ইনটু রিলাক্টেন্স। হ্যাঁ, যে আমরা প্রাইমারি এমএমএফ সমান সমান এই দুইটা জিনিসই লিখতে পারি, যে এন আই দ্যাট মিনস আমরা টার্ন সংখ্যাকে যদি আমরা অ্যাম্পিয়ার দিয়ে ভাগ করি তাহলে সেখানকার আমরা এমএমএফটা পেয়ে যাই, ম্যাগনেটোমোটিভ ফোর্স পেয়ে যাই। এবং ম্যাগনেটোমোটিভ ফোর্স বের করার আরেকটা সূত্র হলো ফ্লাক্স ইনটু রিলাক্টেন্স, এবং দুইটাই যে সত্য এই ব্যাপারটাই কিন্তু আমি দেখাইলাম যে এখান থেকে আমাদের ইন্ট্রোডাক্টরি সার্কিট অ্যানালাইসিসের যে বইটা, এই বইটা খুব ভালো একটা বই, মানে এই জন্যই কিন্তু আমি এটা সবার সাথে শেয়ার করছি আর কি। যে এই আমরা যখনই যেই কোনো সার্কিটই ব্যবহার করি না কেন, যেন আমি সেদিন ডিজাইন নিয়ে একটা সমস্যায় পড়েছিলাম, একটা ইকুয়েশন মানে বুঝতে পারতেছিলাম না, তো সেই ইকুয়েশনটা মানে ট্রান্সফর্মার ডিজাইন নিয়ে, হ্যাঁ, যে একটা দেওয়া আছে মানে একদম লাস্ট পার্ট দেওয়া আছে, বাট ওইটার যে মাঝখানে যে পার্টগুলো সেটা দেওয়া নাই, সেটা কিন্তু আমি এখান থেকেই পরবর্তীতে বের করে নিয়েছি আর কি। যে আমার এটা মনে হলো কেন জানি যে ওই জিনিসটা অবশ্যই এখানে ইলাবোরেশনটা থাকবে, তা আসলে দেখলাম হ্যাঁ ঠিক এখানেই আছে। তো এই জন্য আমি বলি সবসময় যে আসলে আমাদের এসি সার্কিটটা খুব ভালোভাবে পড়তে হয়, এসি অ্যান্ড ডিসি সার্কিট অ্যানালাইসিসটা, যেটা করলে আমাদের যে কোনো পরবর্তীতে যত রকমের সার্কিট আসুক না কেন সেটা আমাদের করতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমাদের আরেকটা ম্যাথ আছে, আমি আর আজকে না আগাই, আজকে এটা আর ইয়ে লাগবে না, ভালো লাগবে না। আর একটা ম্যাথ আছে, আমরা এটা আজকে রাতে ক্লাসে করিয়ে দেবো না, হ্যাঁ, একটা ম্যাথ আমাদের যেহেতু আছে এটা রাতে ক্লাসে করে দেবো, আর রাতে আমরা কেভিএটা নিয়ে একটু আলোচনা করবো। তো যাই হোক, ওভারঅল আমরা কি আজকে কিছু শিখতে পেরেছি? আমাদের যে অবজেক্টিভগুলো ছিল আমাদের 4টা ম্যাথ করার, সেই ম্যাথগুলো আমরা করতে পেরেছি, তাই না? এখানে তো কারো কোনো অসুবিধা নেই, ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আপনি জবে থাকেন বা যাই থাকেন না কেন বা স্টুডেন্ট হলে তো মাস্ট আপনি করতেই হবে এই ম্যাথগুলো। আর আপনি যদি চান যে না প্রফেশনালি আপনাকে নিজে কিছু করতে হবে, তখনও কিন্তু এই ম্যাথগুলো আপনাকে স্যার আপনাকে শোনা যাচ্ছে না? স্যার, শোনা যাচ্ছে না আপনাকে, নয়েজ আসতেছে।
স্যার শোনা যাচ্ছে না আপনাকে। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, কারণ আমার প্রতি 2 দিন ক্লাস অন্তর অন্তর একটা। ব্যাটারি শেষ হয়ে গেছিল। হ্যাঁ, আমার ব্যাটারি শেষ হয়ে যায় না, মাইক্রোফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে। হুম, মাইক্রোফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিল, এটাকে চেঞ্জ করে নিলাম আর কি। তো এটা প্রতি 2 দিনে আমাকে একটা ব্যাটারি ক্রস করতে হয়। তো যাই হোক, জি সেটা স্যার, ব্যাপার না। হ্যাঁ, বলেন। মাইক্রোফোনের ব্যাটারি আছে। হুম, তো সে ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। যাই হোক, এটা ভালো লাগা যে আপনারা এখনো আমার সাথে আছেন। তো যাই হোক, আমরা আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করবো। কারো কোনো ইয়ে আছে মানে আজকের ক্লাসটা কেমন লাগলো বা আজকের ক্লাসে এই জিনিসটা বুঝতে পারি নাই? আমরা কিন্তু অনেকগুলো জিনিস শিখেছি, মানে যদি আমরা ম্যাথ করেছি অল্প কয়েকটা, কিন্তু ম্যাথ কয়টা করতে যে যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমি অরিজিনটা দেখাই দিছি, যে এটা আমরা কোথা থেকে জি কোন স্যার। ইকুয়েশনটা কিভাবে আসলো। এবং এই ভিডিওটা দেখলে এই জিনিসগুলো আবার আপনারা পেয়ে যাবেন যদি কোথাও ভুলে যান। বুঝতে পারছি সেই বিষয়টা। এবং আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে অবশ্যই একটু রিকমেন্ড করেন যে এই জিনিসগুলো একটু বাস্তবে দেখা উচিত, কারণ মানে এটা যদি না হয় তার ভিতর কিন্তু মানে এই জিনিসটা আসবে না যে আমি আসলে কি পারি, এই কনফিডেন্সটা কখনোই গ্রো করবে না। হ্যাঁ, কারণ আপনাদের এখন অনেকেই বুঝতেছেন যে আসলে আমাদের অনেক কিছু গ্যাপ রয়ে গেছে বা ওই যে জিনিসগুলো আমাদের এখন জানা হচ্ছে আর কি। জি স্যার। তো আমরা স্যার, পড়াশোনা এইভাবেই চেষ্টা করবো আর কি। হ্যাঁ, মিশন কিছু বলবেন? স্যার আজকে রাত 9টায় কি ক্লাস নেবেন? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, আবার আগে সমস্যা। এই কি এর মধ্যেই চার্জ শেষ হয়ে গেল? হ্যালো, এবার শোনা যাচ্ছে? জি স্যার শোনা জি যাচ্ছে স্যার, স্যার। শোনা যাচ্ছে।
হ্যাঁ, শোনা তো যাচ্ছে, কিন্তু আমার মাইক্রোফোনটাই তো মনে হচ্ছে যে একটু নষ্ট করে ফেললাম, মানে এটার স্প্রিংটারে বাঁকা করে ফেলছে, মানে তাড়াহুড়ো করে লাগাইতে যে এটা প্রেসার পরে বাঁকা হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে তারপরে ধন্যবাদ যে আসলে আমরা ক্লাসটা মানে পারফেক্টলি শেষ করতে পারছি। আমার যেটা অবজেক্টিভ ছিল আমি সেটা শেষ করতে পেরেছি আজকে ক্লাসে, কারণ আজকে আমার মনেই হচ্ছিল যে থিওরি পার্টে যেতে পারবো না অঙ্ক করানোর সময়, কারণ অঙ্ক করাতে গেলে যে আমাদের বেসিক জিনিসগুলো জানা দরকার সেই জিনিসগুলো আসবে। তো এই কারণেই আমি আর কি ওই অবজেক্টিভের মধ্যে ওই জিনিসগুলো রাখি না যে আলাদা অবজেক্টিভ, এর জন্য প্রথমে শুরুতেই আমি কিন্তু বলে নিয়েছিলাম যে এই পার্টটা আজকে রাত্রে আমরা কমপ্লিট করবো আর কি। হ্যাঁ, তো রাতে আবার ক্লাস হবে। আর মিশন, এই আপনার ইউনিভার্সিটির, আপনার তো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আছেন তাই না? জি স্যার। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আপনার যারা আছেন ওনারা ক্লাসগুলো, মানে আমি দেখি সবসময় কমেন্ট করে থাকেন, কিন্তু বাকিরা কোথায়? এখানে কয়জন আছেন? আপনি আছেন, আপনার সাথে কে আছে? আর আছেন কে ওখানকার ওই বঙ্গবন্ধু শেখ মুজিব? স্যার একজন দুইজন ছিল স্যার, ওরা মানে বের হয়ে গেছে। স্যার আপনার কথা আবার শোনা যাচ্ছে। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার শোনা এই যাচ্ছে। যে ব্যাটারি খালি দিচ্ছি আর শেষ হয়ে যাচ্ছে, তার মানে কি ব্যাটারির চার্জ কি প্রত্যেকটারই একই অবস্থা, মানে এত দ্রুত শেষ হয়ে যায়? তো যাই হোক, তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। স্যার আবার সমস্যা শুরু হয়েছে স্যার, আমার মনে হয়। স্যার আবার শোনা যাচ্ছে না। স্যার তাহলে আমরা মনে হয় রাত 9টায় একেবারে জয়েন হইলে ভালো হয়। স্যার শোনা যাচ্ছে না আপনাকে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। আল্লাহ হাফেজ। নমস্কার স্যার।